সেগুলো একটা জায়গায় আছে না সবগুলো ক্লাসের ভিডিও, ওইটা একটু মানে দেখানো যাবে না? তারা চাইলে আপনি বলবেন যে আমরা ক্লাস কন্টেন্ট বলে, আপনাদের ক্লাস কন্টেন্ট কোথায় আছে, বলবেন যে আমরা ক্লাস কন্টেন্ট করে ইউটিউবে সুন্দর করে রাখা আছে, একটা জায়গায় রাখা আছে। আপনাদের গুগল ড্রাইভে রাখেন, ওই লিংকটা কোথায় আছে না? ইউটিউবে আছে, পুরো হ্যাঁ সবগুলো ভিডিও আছে। আচ্ছা অনলাইনে তো আছে নাকি? আমরা এখন চালিয়ে দেখতে পারবো না? গ্রুপে আছে স্যার। আচ্ছা ওকে। আচ্ছা আপনারা সবাই একটা পিসি প্রজেক্ট ওপেন করেন আগে। আমি কথা বলছি এর মধ্যে পিসি একটা প্রজেক্ট ওপেন করেন, মানে আমরা যেন কাজ করতেছি অলরেডি, কারণ অলরেডি 10টা বাজে। এইটা আর হচ্ছে তাহলে ক্লাসের ব্যাপারে এটাই, যদি বলে যে কত নম্বর ক্লাস হলে 36, তাই না? এটা একটু বলতে হবে। তারপর হচ্ছে ক্লাস কন্টেন্ট গুলো কোথায় আছে এখানে, এটা কেন রাখেন? আর আপনাদের ক্লাসে কোনো ডকুমেন্ট প্রোভাইড করানো হয় কিনা? স্যার আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস করি, এগুলো ম্যাক্সিমাম আমরা স্যারের সাথে কোড লিখি, যেটা ট্রু সেটা। তারপর ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট গুলো দেওয়া হয়। তারপরে আপনাদের এটা হলো সিএস থেকে আমরা প্র্যাকটিস করি এগুলো আর কি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে একটা জিনিস বলতে হবে যে আসলে আমাদের অনেক কিছু যেটা ট্রু, একটু খেয়াল করেন, হ্যাঁ অনেক কিছু যেটা ট্রু, ধরেন একটা জিনিস প্র্যাকটিস করতেছেন, ওইটার সময় লাগা 20 মিনিট, ওটা কখনো কিন্তু 1 ঘন্টা লেগে যায়, আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়ে যায়। আবার একটা লাগার কথা মানে একটা আগে আসে, একটা আগে পরে এটা আসতেই পারে কিন্তু, কারণ এগুলো আমরা তো এরকম না যে লিখে নিয়ে আসি দেখে দেখে, এরকম না কিন্তু। সো কখনো কখনো প্রয়োজনে অনেক কিছু আসে যেটা এর ভিতরে নাই, আবার অনেক কিছু বাদও যায়, সো সবকিছু আগে পরে হয়ে যায় আর কি। এটা একটু কনসিডার করতে হবে, এটা বলতে হবে যে স্যার আসলে আমরা একটা টপিকস যখন বুঝি না তখন আমরাই বলি যে না ঠিক আছে আমরা পড়াটা একটু পরে করবো। বলতে পারে আজকে আপনাদের লারাবেল শুরুর কথা, আপনারা ডাটাবেস কেন করতেছেন? এটা আনসার কি দিবেন যদি বলে? আমি বলবো স্যার আমাদের নিডস অনুযায়ী স্যার করাচ্ছেন। হ্যাঁ আমি বলবো স্যার আমাদের নিডস অনুযায়ী আমরা যে প্রয়োজন করতেছে ওইটা করাচ্ছেন। না এটা তো ওটা তো পরে, বাট ওটা তো তাকে জাস্ট অন না, কিন্তু প্রয়োজন অনুযায়ী না, আপনারা কারিকুলাম দেখেই করতেছেন। জি স্যার কারিকুলাম দেখে, বাট স্যার আমাদের একটু আমরা স্যারকে বল স্যার একটু স্লো যান, বা যে ঠিক আছে আমরা আজকে এটা একটু বেশি টাইম নেই, টাইম একটু করতে চাচ্ছি এটা, বাট আমাদের আল্লাহর রহমতে সবকিছু কভার হয়ে যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটাই আর কি। না সিরিয়াসলি স্যার হ্যাঁ এক্সট্রা ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই স্যার। সুযোগ আছে, এক্সট্রা ক্লাসের সুযোগ আছে। আপনাদের লাগবে না, আপনাদের এই মাসেই দেখবেন আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ লারাবেল সব শেষ হয়ে যাবে। ঠিক আছে আজকে ডিসেম্বর কয় তারিখ? পিএইচডি প্লেনে ঢুকবে, সমস্যা নাই। আমি যখন পিএইচডি প্রথম করছি আমি 4 বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, তারপরে পিএইচডি কিছুই বুঝি নাই। এরপরে 2 বছর কাজ করছি, এরপরে কিছু বুঝি নাই। ঠিক আছে এরপরে আস্তে আস্তে আপনি খালি লেখার দেখেন কি হয়। ঠিক আছে আর কিছু করতে হবে না, এটা করতে দেখেন একসময় আপনার অ্যাডাপ্ট হয়ে যায়। স্যার এই যে কি হবে না অ্যাসেসমেন্ট নেবেন তখন কি করব? ভিডিও দেখে স্যার তো পারি না স্যার। কোনটা? স্যার অনেক কিছু ভিডিও দেখে স্যার তো হ্যাঁ আপনি আস্তে আস্তে পারবেন, সমস্যা নেই, দেখতে দেখেন। হ্যাঁ প্রথমে তো ভিডিও দেখে বুঝে নিবেন, তারপর ভিডিও চালাবো। আচ্ছা ডেটাস করাবো। হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রুপে বা যেখানে আছেন আপনারা সবাই একটু পোস্ট করেন, সবাই আসলে যার যার পরিবারকে একটু নামছেন পরিবার চলে আসছে সামনে যদি হোম ফাইলে আছে লগইন করে রাখছি এই যে আপনার হোম পেজ হোমি আমি আসলে ভালো হতো না। লগইন ইউআরএল লগইন এও পেজ আছে আমি লগইন দা পিএসডি যেটা লগইন না হ্যাঁ কি করব আমরা আমি তো লগইন করা আমরা রিটার্ন করব লগইন পেজ থেকে তো না যায় রিটার্ন করে আমরা কোন পেজে যাব রিটার্ন করে আমি যেতেছি যে আমার অ্যাবাউট পেজে যাব এই জায়গায় বাইকে আসা যায় না, ঝামেলা হয়ে যায় না, সমস্যা আমরা কোনতে কনসেপ্ট কি আছে এটা এখন রস বলেন কোন যাবে না। হ্যাঁ আপনি দেখেন একটু সামনে আগে আসতে পারেন, একটু সামনে আগে আসতে পারেন, আমি গাড়ি করছি না আপনাদের স্পট নাই। ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ। আপনি বলে দেন আমার
আচ্ছা, এই সৈকত আর সৈকতের পাহাড় ছেলেটা বেরোতে তো সবসময় আসে। এই দুটো ছেলে ফোন নাম্বার আছে কারো কাছে? তারপরে বৃষ্টি ছিল দেখে আসে নাই, নাজমুল ভাই আমাকে যা বলছিল আজকে আসবে বলে। কই ওরা ফোন নাম্বার আছে? না, আমার তো স্কাইপে কথা বলে। আজকে মনে হইতেছে স্যার ঝড় হইতেছে। এটা কোনো কথা? কালকে তো আপনার বেশি আসছেন, কালকে আপনার আসছেন 18 জন। রাস্তাও ঝড়, রাস্তাও ঝড়। এদিকে এই এই ইভা আসবেন আজকে? এই ইস্টাতে নাম্বার নেই কারোর কাছে? আরে গাদাটার নাম কি? গাদাটা মিঠু কই? ফাতেমা আসবে না? আলো ফোন দিয়েছিল আমাকে মাত্র, বলতেছে যাত্রাবাড়ি আছে এখন। এই সম্ভব যাত্রাবাড়ি থেকে যদি কারণ বাজার আসে, ও আসবে 3 ঘন্টা পারবে না, 4 ঘন্টা লাগবে। আপনি আসছেন? এই ইয়েটা কই? এই যেখানে বসে হয়েছিল এটার নাম কি? নিশাত, নিশাত না সরি, এখানে বসে ফৌজিয়া, ফৌজিয়া ওটা কই? খাতায় লেখা আপনি বলেন না, আপনি বলেন না কি বলছেন, বলেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একটু খেয়াল করেন, আপনাদের প্রত্যেকটা টেবিলে সম্ভবত এরকম একটা শীট গেছে, তাই না? সো আপনাদের যদি মানে শীট একটা কেন বলা হয়, আজই আপনার শীটটাই আমি আনছি, মনে আছে? যদি বলা হয় তাহলে হচ্ছে যেখানে একজনকে দেখা দিবেন, আবার একজন আরেকজনকে এভাবে দেখা দিয়ে না, ক্রস একজন দেখা দিন যে এটা ওনার, আমি আনি নাই, ঠিক আছে? আপনাদের গুলো আগে দেওয়া হয়েছে, আপনাদেরকে এই জিনিসটা আগে দেওয়া আমরা হয়েছে। এখন প্র্যাকটিস চলে যাই, হোয়াট এভার ইট ইজ, যা হয় হোক, উই ডোন্ট কেয়ার, আমরা কাজ করি। ইয়েস স্যার। উচিত, হ্যাঁ। আরেক ভাই কাজ করা উচিত, খালি বানানগুলো ঠিকমতো লিখবেন। তবে ট্রাই করতে সিআর নাম্বার আছে কারো কাছে? ফোনে তো আগে গেছে, আছে লেট হয়ে গেছে। ওই যে মনে করছে 10টা থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি পিএইচপি স্ট্যাম্প ওপেন করে নিলাম, ঠিক আছে? সো একটা ডিফল্ট একটা প্রজেক্ট ওপেন করেন পিএইচপি, স্যার করে ঠিক আছে? আপনার না আজকে কিন্তু মানে এই কাজটা হয়ে গেলেই দেখবেন আপনার মানে কনফিডেন্স কোথায় চলে যায়, স্যার আওয়াজ ডাটাবেস সহ। তাহলে মনে করুন যে আপনি মোটামুটি হয়ে গেছেন একদম। ওকে, হ্যাঁ, এখানে কি একটা লাগবে না রাখেন আপনার? কোন টেবিলে? একটা তো এখানে রাখলে ভালো হতো মনে হয়। আচ্ছা, দেন ওদের কাছে দেন, দেন ওদের কাছে দেন, দেন, দেন। সমস্যা নেই, আমাদের লাগবে না বললে হবে। আচ্ছা, খেয়াল করেন, বলা হয়েছে একটা একদম ফ্রেশ একটা পিসি প্রজেক্ট নেন, খেয়াল করতে হবে, ঠিক আছে না? তো আমরা একটা পিএইচপি একটা ফ্রেশ প্রজেক্ট নিতে চাচ্ছি। সো আমি এই ডি ড্রাইভের ভিতরে আমাদের সার্ভারের ভিতরে আসলাম। তো আমাদের একটা স্যাম্পল প্রজেক্ট ছিল না ডিফল্ট, ওটার ভিতর থেকে আমি ধর আজকে আমাদের ডে কত 36 নাকি, তো আমি ডে 36 আমি নিলাম। জি হ্যাঁ, সামনে লাইভ অফ করা যাবে। ডে 36, ওকে। এবং আমরা এখানে লিখতে পারি ডেটাবেস, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ডেটাবেস লিখলাম, ডে 36 না লিখে ডেটাবেস লিখে দিই। তো এটাকে আমি আমাদের একদম HDocs এর ভিতরে রাখলাম, ওকে। সো আমাদের প্রজেক্ট হচ্ছে ডেটাবেস এবং আমরা এই পিএইচপি স্ট্রমে প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। সো ফাইল থেকে ওপেনে আসার পর এখান থেকে আমরা ডি ড্রাইভের ভিতরে এই যে জ্যাম্পের ভিতরে এখানে হচ্ছে HDocs এর ভিতরে ডেটাবেস কোনটা, এই যে ডেটাবেস চলে আসছে দিস উইন্ডো।
এই হচ্ছে আমাদের ডেটাবেস প্রজেক্ট, খেয়াল করেন। তো এখানে আমাদের সবই আছে, অ্যাপের ভিতরে, ক্লাসের ভিতরে একটা ক্লাস কল করা আছে হোম, এরপরে হচ্ছে ভেন্ডর ফোল্ডারটাও আছে, থাকুক সমস্যা নাই। পেজেস এর ভিতরে হোম আছে, composer.json আছে, index.php আছে। ওকে, এভরিথিং ইজ ফাইন। ওকে, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটু খেয়াল করেন, আমি প্রজেক্টটা রান করি। তো লোকাল হোস্ট, এটা হচ্ছে ডেটাবেস, এরকম আসছে না? তো আমরা এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব ফার্স্টে আজকে এখানে। ওকে, এই জায়গাটাতে তাহলে আমরা এই জায়গাটা আমাদের এতটুকুন কি আসছে আমাদের সবার? হ্যাঁ, ওকে ওকে। এখন তাহলে আমরা হোমে যাই, ছোট করতে হবে। ওকে, তো আমরা একটা সেকশনে এখানে হোমে আসেন, home.blade.pc ফাইলে আসেন। এখানে এসে আমরা একটা ডিপ নিলাম, সরি, বিশ পর কি হবে? কেন? সো একটু লিখা হবে কিন্তু তাড়াতাড়ি। এই বাবা, এসে একটু দেখো। ঠিক আছে, তো কার্ড এভাবে হচ্ছে দেখেন। হ্যাঁ, কোন লাইন? এটাও করে দিতে হবে। ঠিক আছে, ওকে ওকে, চলে আসছে, সাবাস। ব্যথা পান নাই তো? ওকে, সমস্যা নেই। তবে আমাদের মধ্যে কিছু বলদ আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু কেয়ারফুলি থাকা লাগবে। সমস্যা নাই, আপনি ইয়াং ম্যান, এটা কোনো ব্যাপারই না। ওকে, ওইটাই আর কি, এটা কোনো ব্যাপারই না। লাভ দিচ্ছেন, কিছুই হবে না। একবার গিয়েছিল জানেন, আমার যাওয়ার কথা সোজা, রিক্সাটা উঠতে পার, আমি তো রিক্সা থেকে পুরা পড়ে গিয়ে জি, সমস্যা নেই, ব্যাপারই না, ঠিক হয়ে যাবে। আমি বুঝছিলাম আমার লাইফে অনেক কিছু ঘটে আছে। ওকে ওকে, আচ্ছা, আমরা যেটা করছি খেয়াল করেন, আমরা একটা ফ্রেশ প্রজেক্ট নিয়েছি পিএইচপি, খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা পিএইচপি একটা ফ্রেশ প্রজেক্ট নিয়েছি, এন্ড সেখানে আমরা ওই হোম যে ফাইলটা আমাদের আছে সেখানে আমরা কিছু কোড লেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, পরে আসছেন, এটা অ্যাডজাস্ট করে নেন, সমস্যা নাই। আমাকে একটু সিআরএ নাম্বারটা দেন, এই গাধাটার আমি আসতে বলি। কার কাছে আছে সিআরএ নাম্বার? বাইক আছে, আসতে লাগে, বাইক জানাটা বলতে আসতে পারছি। হ্যাঁ, নট ওকে।
কোডের মাঝে স্টার নাম্বার আছে কারণ আছে স্টার হ্যাঁ দিদি আপনি স্টার নাম্বার কারণ আছে স্টার নাম্বার কারণ আছে আমি নাম দিতাম আমার কোনো বিষয় না আমি সার্টিফিকেট ভুলে গেলাম রাস্তায় আগে কোনটা আপনাদের পাশে না সৈকত মনিটর হয়েছে না আমি তথ্য বলছি না সব তথ্য হয়ে গেল আল্লাহ তথ্য প্রতিবন্ধী তো হতেই চাই না আগলা আমরা বহিষ্কার হয়ে গেছে একেবারে এই তথ্যমন্ত্রী যদি এই ভিডিওটা দেখে একবার বহিষ্কার হয়ে গেছে আর দেখে লাভ নেই চলে না মনে হয় মানসিক প্রতিবন্ধী মনে হয় আমার কাছে না না আমি তো বলি নাই কে প্রতিবন্ধী তাহলে ওগুলো বেল নেই এখন আর। হ্যাঁ ওনার আর কোনো বেল নেই যা বলতে বলতে পারেন সমস্যা নেই। এগুলা কাজ করি সময় চলে গেছে তো 10টা বাজে এখন 20 জন আসছেন মাত্র 22 জন পান করে দেখেন একটু খেয়াল করেন হ্যাঁ প্লিজ আপনারা যারা পরে আসছেন একটু খেয়াল করেন হ্যাঁ এই 3 জন পরে আসছেন আর কি ইভা আর সবার হয়েছে এই সৈকত এতটুকু করতে পারছেন সাকিব আচ্ছা এখন ফর্ম গ্রুপ রো এর ভিতর এখানে আমরা একটা লেভেল নেই দেখেন কল ফ্রম সিগনেচার শিট আসছে হ্যাঁ এই যে এটা আপনারা সাইন করে পিছনে পাস করে দিন কল MD3 So name, email, এরপরে দেন হচ্ছে পাসওয়ার্ড, so name, email, password, এই পাসওয়ার্ডের পাসওয়ার্ড ইমেলের নেমটা হবে ইমেল, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড না এরপরে দেন হচ্ছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ডের পরে দেন হচ্ছে মোবাইল, মোবাইলের টাইপ দিবেন নাম্বার, নেম হবে মোবাইল হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে একটা সাবমিট বাটন, না মানে এমনি থাকবো আর কি গুলো সেভ আছে কিনা এটাই।
এটা হচ্ছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এন্ড অ্যাসেসমেন্ট গাইড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস। Instructions shall done the complete without হ্যাঁ, এরপর একটা সাবমিট বাটন লাগবে আমাদের এখানে। সো মোবাইলের পর এখানে একটা ইনপুটের, এখানে কিছু হবে না, ইনপুটের টাইপ হবে সাবমিট, এড নেমটা হবে হচ্ছে বিটিএন, আর ক্লাস হবে বিটিএন আউটলাইন সাকসেস, বিটিএন ব্লক দিয়ে দেন, আর এখানে ভ্যালু দিয়ে দেন হচ্ছে সেভ ইনফরমেশন, সেভ ইনফো। বাটনের ভিতরে ভ্যালু দিয়ে দেন সেভ ইনফো। সো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এই ধরনের একটা ব্যাপার চলে আসছে না? রেজিস্ট্রেশন ফর্ম, নাম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে, মোবাইল নাম্বার দিবে, সেভ ইনফরমেশন হবে, তাই না? এরকম আসছে কিনা দেখেন। সো এটা ফর্মটা কি হয়েছে আমাদের সৈকত, হয়েছে ফর্মটা? আচ্ছা, একটু খেয়াল করেন, ইয়া হচ্ছে যে আপনার নাম কি? তন্ময়, হয়েছে এটা? আচ্ছা, করে ফেলেন। তাহলে একটু খেয়াল করেন, আমি অন্য কথা বলি এখন। হ্যাঁ, আমাদের আজকে ক্লাসের টার্গেট হচ্ছে আমরা এই তথ্যগুলো এখানে ইনপুট দিব, নাম দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব, একটা পাসওয়ার্ড দিব, এরপরে হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিব। দেওয়ার পর যখন সেভে ক্লিক করব, এই তথ্যগুলো আমরা একটা ফর্ম সাবমিট হওয়ার পরে, একটু খেয়াল করেন, হ্যাঁ, ফর্ম সাবমিট হওয়ার পরে ইনফরমেশন গুলো এই হচ্ছে ফর্মের মেথড অনুযায়ী পিএইচপির একটা সুপার গ্লোবাল অ্যারে চলে যায়। দেন সেই অ্যারে থেকে বের করে আমরা সেশনে রাখতে পারি, আমরা বিভিন্ন ধরনের ফাইলের ভিতরে রাখতে পারি, তাই না? বা আমরা সেগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমরা এই তথ্যগুলা একটা নির্দিষ্ট জায়গায় পার্মানেন্টলি রাখার ব্যাপার বিষয় নিয়ে প্র্যাকটিস করব। তো ওই যে জায়গাটায় পার্মানেন্টলি রাখবো সেটা হচ্ছে ডেটাবেস। শুনছেন কি বললাম? সেটা হচ্ছে কি ডেটাবেস। সো ডেটাবেস সার্ভার নিয়ে আমি তাহলে কথা বলি। এখন দেখেন, আপনারা আপনাদের সামনে এই বিষয়টা একটু রাখেন, হ্যাঁ, মানে ওই কি বলে, ওই ফর্মটা একটু ওপেন রাখেন বা কোডিংটা একটু ওপেন রাখেন, যেটা আপনি বানাইছিলেন। সবার সামনে আছেন এরকম? জি স্যার। ওকে, তো এখন একটু রিল্যাক্স হন, খেয়াল করেন আমি কি বলতেছি, গল্পটা ভালো করে শুনেন। একটা গল্প বলবো, শুনেন ভালো করে। তো ডেটাবেস জিনিসটা আসলে কি? তো বেসিক্যালি যেখানে আমরা কিছু ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করে রাখবো, ওই জায়গাটাকে বলা হচ্ছে কি ডেটাবেস, তাই না? এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত আছি, ডেটাবেস সার্ভার। তো বেসিক্যালি আমরা যখন কোনো এই অ্যাপ্লিকেশন তৈরি করি, এই অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট থাকে। আপনি ওয়েবসাইট বানান, অথবা আপনি মানে ওয়েবসাইট বানান বা ওয়েব অ্যাপ্লিকেশন বানান, যেটাই বানান না কেন। সো আপনি পিএইচপি লারাভেল পারেন, বা আপনি এটা হয়তো এইচটিএমএল পারেন। তো আপনি ওয়েবের দুনিয়ায় যখন কাজ করবেন, যত কাজ আছে ওয়েবের দুনিয়ায়, সেগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি দুইটা বলে ভুল হবে। একটা হইতেছে, অ্যাকচুয়ালি দুইটাই মেইনলি দেখেন, একটা হইতেছে ওয়েবসাইট, আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। শুনতেছেন না কি বলতেছি? ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন মানে আপনি যে পিএইচপি লারাভেল করতেছেন, এটা করে আপনি কি করবেন? আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, অথবা আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। দুইটা যে কোনো দুইটা, আপনি দুইটা যে কোনো একটা না, মানে দুইটাই আপনি বানাবেন। আপনি পিএইচপি লারাভেল পারেন, আপনি কখনো ওয়েবসাইট বানানোর কাজ পাবেন, আবার আপনি কখনো ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর কাজ পাবেন। মানে এই দুইটা সেক্টরে আপনার কাজের সুবিধা আছে।
যেখান থেকে আপনি পয়সা ইনকাম করবেন। এরপরে এখন ওয়েবসাইট যখন আপনি বানাবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই বানান না কেন, অ্যাকচুয়ালি ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য জানা আছে? কেউ জিজ্ঞেস করলে বলা যাবে না? ওয়েবসাইট হচ্ছে কি যেটা সবার জন্য ওপেন ফর অল, আর ওয়েব অ্যাপ্লিকেশন কি লিমিটেড কিছু মানুষ হইতো। তাই না, টার্গেট ওরিয়েন্টেড পিপলের জন্য। এটা মানে সফটওয়্যার। ওয়েব অ্যাপ্লিকেশনের বাংলা কি? সফটওয়্যার। বাংলা মানে এটার সিনোনিম আর কি সফটওয়্যার। তো এখানে সফটওয়্যার কিন্তু অনেক ধরনের হতে পারে অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে, পয়েন্ট অফ সেল পজ হতে পারে, তাই না? এরপরে কাস্টমাইজ সফটওয়্যার হতে পারে, ইআরপি হতে পারে। ইআরপি মানে কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটাও কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, তাই না? অনেক বড় বড় কোম্পানির জন্য আপনি চাইলে ইআরপি বানাতেই পারেন। একটা ইআরপির ভিতরে অনেকগুলো মডিউল থাকে, সেলস থাকে, পারচেজ থাকে, ইনভেন্টরি থাকে, কাস্টমার থাকে, অ্যাকাউন্টস থাকে, তাই না? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থাকে, অনেকগুলো মডিউল মিলে একটা ইআরপি সফটওয়্যার তৈরি হয়। এইচআর এন্ড পেরোল থাকে। সো এই হচ্ছে ইআরপি। তো এগুলো সবই হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন। সো আপনি পিএইচপি লারাভেল দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন, আবার ওয়েবসাইটও বানাতে পারবেন। এখন যেটাই বানান না কেন প্রত্যেকটার তিনটা পার্ট থাকে, একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যেটাই বানান না কেন তার পার্ট থাকবে কয়টা? তিনটা। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড, আরেকটা হচ্ছে ডেটাবেস, তাই না? তো একটা থাকবে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড, আরেকটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসকে আমি ডিবি দিয়ে বললাম সংক্ষেপে। সো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস। এখন খেয়াল করে দেখেন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের এই ফ্রন্ট এন্ড তৈরি করা হয় কি দিয়ে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটা দিয়ে। যেমন এই যে এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। আমরা ধরেন এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ধরেন এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি ধরেন আপনার বাড়ির পাশে যে স্কুলটা আছে আব্দুল জলিল প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের জন্য আপনি একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছেন। সেখানে যত পোলাপান ভর্তি হয় তারা এরকম একটা ফর্ম ফিল আপ করে ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার পর তারা তাদের বাসায় বসে বসে তাদের রেজাল্ট দেখতে পারবে, কে কোন সাবজেক্টে কত পাইছে। এরকম একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিবেন। তার আগে রেজিস্ট্রেশন করতে হবে না পোলাপানদেরকে? এরকম একটা ফর্ম রেজিস্ট্রেশন করবে তারা। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউআই। এটার মধ্যে কি আছে বলেন তো যেটা আপনি বানাইছেন? জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস আছে এটার মধ্যে, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। মানে এই তিনটা জিনিস দিয়ে হয়। এখানে হয়তো জাভাস্ক্রিপ্ট নাই, বাট আপনি যদি চান যে এই ফর্মটাকে ভ্যালিডেট করবেন তখন কি লাগবে? তো মানে এই তিনটা জিনিস দিয়ে সাধারণত এটা হয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ওয়েব মানে ফ্রন্ট এন্ডটা এই তিনটা দিয়ে তৈরি হয়। এখন ব্যাক এন্ড মানে কি? ব্যাক এন্ড মানে হচ্ছে যেখানে আপনার এখন আপনি যখন সাবমিট করবেন ডাটাগুলো কি হবে? বুদ্ধি কি করবেন? HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট কিন্তু ডাটাগুলো কি হবে সেই ডিসিশন নিতে পারবে না। যদিও জাভাস্ক্রিপ্ট মডার্ন জাভাস্ক্রিপ্ট নিতে পারে, যেমন নোড.js, তাই না? নোড.js দিয়েও আমরা চাইলে এই ফর্মটা সাবমিট হবে, এই ডাটাগুলা PHP, C#, পাইথন, জাভা এগুলো ছাড়া জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাগুলো মাইস্কুলে পাঠানো যাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাগুলো নোস্কুলে পাঠানো যাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাগুলোকে ধরেন আমরা মঙ্গোডিবিতে পাঠাতে পারবো, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, বাট আমরা ওইটাকে এখন আপাতত স্কিপ করতেছি বা ইগনোর করতেছি। তাহলে এই যে একটা ফর্ম এখানে দেখা যাচ্ছে, এই ফর্মের ভিতরে যখন কোনো ডাটা লিখে সাবমিট করবে এই ডাটাগুলো কোথায় যাবে? একটা নির্দিষ্ট জায়গায় যাবে, বা ডাটাগুলোর কি হবে সেই কাজটা মানে বুদ্ধিটা কার লাগবে? একটা সার্ভারে। এটাকে বলা হচ্ছে কি? ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড। তাহলে সেখানে কি হবে? আমি অ্যাকচুয়ালি কি করব? কন্টেন্ট গুলো, তাই না? ওটাকে বলা হচ্ছে কি? ব্যাক এন্ড। শুনছেন না কি বললাম? সো অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করার জন্য একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগে। সেই সার্ভার ল্যাঙ্গুয়েজটাকে আমরা কোনটা ইউজ করি? PHP, তাই না? এরপর আরেকটা হচ্ছে ডেটাবেস। সো ডেটাবেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেটাবেস। কারণ কি দেখেন, আমরা মানুষ যখন কম্পিউটার ছিল না তখন মানুষ ব্যবসা বাণিজ্য করে নাই, হ্যাঁ? তখন মানুষ বাড়ি গাড়ি এগুলো বানায় নাই, বানাইছে। কিন্তু কম্পিউটার তো আসলে জুম্মা 8 দিন ধরে। তার আগে মানুষ তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, সে বিকাশ কিভাবে করছে? ওয়েবসাইট যখন ছিল না তখন কি মানুষ মারা গেছিল? তাহলে এটা কিভাবে হইলো? সো দ্য থিং ইজ মানে এই সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ কি? এটার কাজ হচ্ছে কিছু তথ্যকে সুন্দরভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে প্রেজেন্ট করা। এটাই কিন্তু সফটওয়্যারের কাজ। এজন্য একটা টার্ম বলা হয় যে ডাটার জন্য সফটওয়্যার, না সফটওয়্যারের জন্য ডাটা, ডাটার জন্য সফটওয়্যার। তাই না?
সফটওয়্যারের জন্য কিন্তু ডাটা না, ডাটার জন্য সফটওয়্যার, মানে ডাটাকে সংরক্ষণ করার জন্য সফটওয়্যার হয়েছে, এমন না সফটওয়্যার ইম্পর্টেন্ট ডাটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু না। সফটওয়্যার কিন্তু ইম্পর্টেন্ট না, সফটওয়্যারে বেল নাই, বেল কার ডাটাগুলোকে আমার সংরক্ষণ করে রাখার জন্য সফটওয়্যারটা দরকার। কিন্তু আসল জিনিস তো আমার ডেটা। যখন সফটওয়্যার ছিল না তখন মানুষ কি করছে, খাতায় লিখছে, খাতায় লিখছে না, খাতায় লিখে কাজ করছে। তখন কি মানুষ বাড়ি গাড়ি করে নাই, দালান কোঠা বানায় নাই, অবশ্যই বানাইছে। তাহলে তো এটাই আর কি, যে আমার ডেটার জন্যই কিন্তু সবকিছু। এখন এই যে আমরা এত কাহিনী করতেছি, কিচ্ছা কাহিনী করতেছি, এর কাজ একটাই। আপনি বসুন্ধরা গ্রুপ একটা কোম্পানি, সেই কোম্পানি মনে করেন আপনাদেরকে বললো যে আমাকে একটা HR অ্যান্ড পেরোল সফটওয়্যার বানায় দাও। কারণ কি, ওই যে এমপ্লয়ীদের লিভ, অ্যাটেন্ডেন্স, স্যালারি, তারপরে তাদের প্রমোশন বা তাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তাই না, এই বিষয়গুলো, প্রভিডেন্ট ফান্ড, এই বিষয়গুলো তারা কি করবে, তারা আগে কাগজে কলমে করতো, এখন তারা কাগজে কলমে করতে চাচ্ছে না। এখন বলতে ঠিক আছে আপনারা আমাকে একটা সফটওয়্যার বানাই দেন, আমরা কাগজ কলম বাদ দিয়ে এই ডাটাগুলো সফটওয়্যার দিয়ে ম্যানেজ করবো। তাহলে আপনার কি করতে হবে, তথ্যগুলো আপনি কোথায় রাখবেন, ডেটাবেস, তাই না? সো ডেটাবেসটা আমার খুব ইম্পর্টেন্ট। এখন ডেটাবেস হিসেবে আমাদের অনেকগুলো ডেটাবেস সার্ভার কিন্তু আছে। আমরা যেমন ডেটাবেস সার্ভার, মানে ডেটাবেস যখন আমরা কাজ করব, ডেটাবেস নিয়ে যখন আমরা কাজ করব, তো তখন আমাদের যে বিষয়গুলো ইউজ করতে হবে তার ভিতরে হচ্ছে একটা আসতে পারে ওরাকল, তাই না, এরপর আসতে পারে MS SQL, এরপর আসতে পারে পোস্টগ্রি, এরপর আসতে পারে NoSQL, এরপরে আসতে পারে মঙ্গোডিবি, এরপর আসতে পারে MySQL। খেয়াল করছেন? তো এই ডাটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে একটা ডাটাবেস সার্ভার লাগবে। যখন আপনি ডাটা সংরক্ষণ করবেন তার জন্য আপনাকে একটা ডাটাবেস সার্ভার লাগবে। তো এইগুলো দেখেন, এইগুলো প্রত্যেকটা হচ্ছে ডেটাবেস সার্ভার। ডেটাবেস সার্ভার শুনছেন না কি বলছি? সো ওরাকল, MS SQL, পোস্টগ্রি, NoSQL, মঙ্গোডিবি, MySQL, এই সবগুলো হচ্ছে ডেটাবেস সার্ভার। যখন আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেই অ্যাপ্লিকেশনের ডাটাগুলো সংরক্ষণ করার জন্য আমাদের যে কোনো একটা ডেটাবেস সার্ভার নিয়ে কাজ করতে হবে, তাই না? ডেটাবেস, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তো বলবে ঠিক আছে আমি আপনাকে এই সফটওয়্যারটা বানাই দেবো, তখন বলবে এই সফটওয়্যারটা ডাটাবেসটা কি হবে, ডেটাবেস সার্ভারটা কি হবে, তাই না? তো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বানাবো তার ডেটাবেস সার্ভারটা কি হবে, এটা আসলে ডিপেন্ড করবে আমাদের অ্যাপ্লিকেশনের, মানে কি পরিমাণ ভিজিটর আসতে পারে, এট এ টাইম কি পরিমাণ ভিজিটর সেখানে হিট করবে, এই বিষয়গুলোর উপরে আমরা নির্ধারণ করব যে আমরা কোন ডেটাবেস সার্ভারটা ইউজ করব। এখন যদি বলা এর মধ্যে কোনটা ভালো, অ্যাকচুয়ালি এটার কোনো সঠিক অ্যান্সার দেওয়া যাবে না, সবগুলোই কিন্তু ভালো দেওয়া যায়, সঠিক অ্যান্সার দেওয়া যাবে না বলতে মানে কোনটা ভালো কোনটা খারাপ বলা যাবে না। সো এর ভিতরে মানে প্রথমে আসতেছে ওরাকল। ওরাকলটা হচ্ছে কি, ওরাকলটা অনেক স্ট্রাকচারাল, একদম হাইলি অবজেক্ট ওরিয়েন্টেড এবং অনেক স্ট্রাকচারাল। তো এইটা আপনি হিউজ ডাটা মেনটেন করতে পারবেন ওরাকলে, এবং এটার জন্য প্রত্যেক বছর আপনাকে লাইসেন্স করতে হবে, 1 বছর 2 বছর 5 বছরের জন্য, এটা ফ্রি না। সিকিউরিটি অনেক হাই, অনেক হাই। এবং ওরাকল হচ্ছে আপনার ওরাকল ডাটাবেস সার্ভার ক্র্যাশ করছে বা ডাউন হয়ে গেছে এই ধরনের হিস্টোরি নাই, এই ধরনের হিস্টোরি নাই। শুনছেন না কি বললাম ওরাকলের কথা? তো এই হচ্ছে ওরাকলের স্টোরি, যে ওরাকলটা অনেক হাই, হ্যাঁ। এবং এইটা আপনি যদি ইউজ করতে চান কোনো একটা অ্যাপ্লিকেশনে, তার জন্য আপনি কি করতে হবে, লাইসেন্স করতে হবে। এরপর হচ্ছে MS SQL। MS SQL টা হচ্ছে, এটাও একটা মানে লাইসেন্স করে নিতে হয়, এটা একটা অনেক পাওয়ারফুল একটা ডেটাবেস সার্ভার MS SQL। এটা হচ্ছে মাইক্রোসফটের আর কি। শুনছেন কি বললাম? MS SQL সাধারণত যারা C# এ কাজ করে তারা ডেটাবেস সার্ভার হিসেবে এটা নিয়ে কাজ করে, MS SQL এ কাজ করে, বুঝছেন না? বা ASP.NET এ যারা কাজ করে, হ্যাঁ, এটাও টাকা লাগবে, এটা আপনাকে ইয়ারলি রেজিস্ট্রেশন করে নিতে হবে, তাছাড়া পারবেন না, ফ্রি না আর কি। এরপরে তাহলে এই দুইটা মোটামুটি আপনাকে পয়সা লাগবে, বাকি যেগুলো আছে এগুলো ফ্রি, এগুলোতে কোনো খরচ লাগবে না। তো এই দুইটার ক্ষেত্রে আপনি বিগ ডাটা হ্যান্ডেল করতে পারবেন, MS SQL, ওরাকল, এবং এগুলো অনেক সিকিউর, বাট এগুলো একটু স্লো। ওরাকল একটু স্লো, MS SQLটাও একটু স্লো।
এর ভিতরে যতগুলো আছে এর ভিতরে সবচেয়ে দ্রুত ডাটা দেয় হচ্ছে MySQL। এটা হচ্ছে বস। MySQL টা হইতেছে যখন আপনি ডাটাবেস থেকে ডাটা ফেচ করবেন, ধরেন আপনি এক জায়গায় কিছু রাখছেন, এখন আপনি সেগুলো দেখবেন, তো যখন আপনি দেখতে যাবেন সবচাইতে দ্রুত রিটার্ন করবে হচ্ছে MySQL এখন পর্যন্ত, এটাই জানা আছে আর কি। এছাড়া আপনার পোস্টগি, নোএসকিউএল, মঙ্গোডিবিটাও অনেক পপুলার হয়ে আসতেছে বর্তমানে। তো মঙ্গোডিবিটা অ্যাকচুয়ালি ওই যে আমরা ফাইল সিস্টেমে কাজ করছি না, ওই টাইপসের কিছুটা আর কি। সো মঙ্গোডিবিটা সাধারণত আপনার ধরেন এটা ধরেন যখন আপনি করি কি বলে এই নোড.জেএস ধরে কাজ করে তখন মঙ্গোডিবিটা খুব ভালো যায় আর কি। জাভাস্ক্রিপ্টের সাথে মঙ্গোডিবিটা খুব ভালো যায়। তো আমরা ডেটাবেস সার্ভার হিসেবে ইউজ করব কোনটা বলেন তো? MySQL। আমাদের এটি ইউজ করব আমরা। এখন MySQL সম্পর্কে কথা বলি। প্রথম কথা হচ্ছে MySQL এর কোনো সিকিউরিটি নাই, জিরো, পিএইচপির মতো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ যাওয়া যাবে। আপনার ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ফেসবুকের ডেটাবেস সার্ভার হচ্ছে MySQL। হ্যাঁ, না এই জন্য হ্যাক করে না। দ্য থিং ইজ এটা ওরা কাস্টমাইজ করেছে। ফেসবুক বানানো কি দিয়ে? ফেসবুকের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? পিএইচপি। কিন্তু পার্থক্যটা হচ্ছে আমরা পিএইচপি কম্পাইলার ইউজ করি কোনটা? অ্যাপাচি। কিন্তু ফেসবুকের কম্পাইলার কিন্তু অ্যাপাচি না। ওরা নিজস্ব ভাবে একটা কম্পাইলার তৈরি করছে, ওরা ওদের ইঞ্জিনিয়ার দিয়ে। ওদের কম্পাইলার কিন্তু অ্যাপাচি না। ওরা পিএইচপি স্ক্রিপ্টগুলো সি# দিয়ে ওরা একটা কম্পাইলার বানাইছে, ঠিক আছে? তো C++ দিয়ে সম্ভবত একটা কম্পাইলার বানাইছে, সেটা দিয়ে ওরা অ্যাকচুয়ালি পিএইচপি কোডগুলোকে ইন্টারপ্রেট করে। আর ফেসবুকের ফ্রন্ট এন্ড তো React.js দিয়ে করা। আমি ব্যাকএন্ডের কথা, সার্ভার ল্যাঙ্গুয়েজের কথা বলতেছিলাম। তো এইটা হচ্ছে ব্যাপার। তো MySQL ওই পিএইচপি যেমন কোনো সিকিউরিটি নাই, বাট আমরা সেটাকে অনেক কনফিগার করে নিতে পারি। সো MySQL টাও সেম, এটার বাই ডিফল্ট কোনো সিকিউরিটি নাই, বাট আমরা চাইলে আমাদের মতো করে অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা এটাকে হাইলি সিকিউর করতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে MySQL এর কোনো পয়সা লাগে না, এটা ফ্রি, ওপেন সোর্স, এটা ফ্রি। এটার জন্য বছর বছর আপনাকে পয়সা খরচ করতে হবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে MySQL টা অনেক ফাস্ট, অনেক দ্রুত ডাটা রিটার্ন করতে পারে। সবচেয়ে বেশি দ্রুত, মানে সবচেয়ে দ্রুত ডাটা রিটার্ন করা হচ্ছে MySQL। শুনছেন কি বললাম? নাম্বার এটা। আর এটা হচ্ছে যে আপনার MySQL এর যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আপনার এটার মানে যেহেতু মানে এটা ওপেন সোর্স, বাই ডিফল্ট এর কোনো সিকিউরিটি নাই, সো এটা মাঝে মধ্যে অনেক সময় ধরেন ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? সো এটার সম্ভাবনা খুবই কম, 0.1%। বুঝতে পারতেছেন? এখানে ওরিড হওয়ার কিছু নাই। আমি এখন পর্যন্ত যত অ্যাপ্লিকেশন বানাইছি কোনোটাই এখন পর্যন্ত ক্র্যাশ করে নাই। এটা ক্র্যাশ করবে না, এত সহজ না, বাট পসিবিলিটি আছে, ঠিক আছে? আমি নেগেটিভ পয়েন্টটা বললাম, তার মানে এই না যে হাই এটা কি জিনিস, নো, এটা অনেক ভালো জিনিস, ঠিক আছে? MySQL এটা আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। তো আপনি যদি MySQL পারেন, আপনি MS SQL, ওরাকল যে কোনো একটা পারলে বাকি সবগুলা পারা যায়। শুনছেন কি বললাম? যে কোনো একটা পারলে বাকি সবগুলো আপনি পারবেন। সো MySQL দিয়ে শুরু করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে MySQL টা অনেক সহজ, এটা অনেক সহজ, এটা অনেক সহজ। এবং এখানে একটা কথা মনে খেয়াল করেন, এটা হচ্ছে একটা হচ্ছে ডেটাবেস সার্ভার, আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভারের সাথে কাজ করার জন্য আপনার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কি? স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL। এইটা কিন্তু এইটা SQL এক জিনিস, আর ওরাকল, MSSQL, পোস্টগি, নোএসকিউএল, মঙ্গোডিবি, MySQL এগুলো কিন্তু এক জিনিস। SQL টা হচ্ছে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, পিএইচপির মতো। সো আপনারা সবাই বাহির থেকে নিয়ে আসছেন, থ্যাংক ইউ। আপনারা দুজন পাইছেন? হ্যাঁ, মাত্র বাহির থেকে নিয়ে আসলেন, এজন্য গরম গরম। হ্যাঁ, তো আপনাদের সবাই বাসা থেকে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আপনি এর সাথে ভালো কিছু পাবেন এখানে যা আছে, ঠিক আছে? এগুলো অবশ্যই আমি একদম লেটেস্ট, এটা আমি
হয়তো 2 সপ্তাহ আগে করছে, পুরোটা কিন্তু আমার করা, এখন যা আছে সব আমি নিজে দেখছি। ভাই বলতেছে ওই যে আপনি যখন দেখাইছিলেন তখন আর কি এটা সে চাইছিল যে সংরক্ষণ করতে। কোনটা তাইলে আর আজকে এরকম গরম গরম কাগজটা নেওয়া হতো। আচ্ছা সেটা হলো যাক, আল্লাহ ভরসা, আমি কি করা যাবে আর। ঠিক আছে, সো আমাদের আসলে আরো 4 জন আসা উচিত, তাই না? আলো হয়তো আসতে পারবে না, এই 2 জন কি হলো বুঝলাম না, একসাথে 2 জন নাই। ইসরাতের জ্বর আসছে না। কেন জ্বর আসছে? কালকে বললো কিছু আপনি আর ফোন দেন, নাম্বার নাই। নাম্বার রাখবেন না কেন? আপনার ক্লাসমেট না, এটা তো আপনার সামাজিক দায়িত্ব। হ্যাঁ? আপনার এখানে মোবাইলে কেউ ফেসবুকে নাই? ফেসবুকে নক দেন তারে। মোবাইলে কারো ফেসবুক আছে? হ্যাঁ, আছে না? আপনার আছে? এই যে আপনার নাম কি? হিমি, আপনি একটা নক দেন ওনাকে। ভেরি গুড। আমরা সব কার ফোনে ফেসবুক আছে? ফেসবুক লাগবে স্যার। না, চিন্তা করা যায় এই যুগে স্যার কার ফোনে ফেসবুক? আমরা ল্যাপটপ নিয়ে সারাদিন পড়ে থাকি, আমাদের ফোনে কি দরকার? এটা গেল কই? এটা গেল কই? কষ্ট কি করে? স্যার আমরা ল্যাপটপকে বয়ফ্রেন্ডের দায়িত্ব দিচ্ছি, তারপর সবকিছু বুঝে দিচ্ছি। আর কোনো কিছু না, কোনো কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলে। ওকে, আমরা আবার ট্র্যাকে চলে আসি। হ্যাঁ, এই একটু খেয়াল করেন, মৌসুমী ল্যাঙ্গুয়েজের কথা বলে দেখেন। সো একটা হচ্ছে মাইএসকিউএল আর একটা হচ্ছে এসকিউএল, দুইটা কিন্তু দুই জিনিস। মাইএসকিউএলটা হচ্ছে ডেটাবেস সার্ভার আর এসকিউএলটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এসকিউএলটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এইটা দিয়ে আমরা কোয়েরি লিখবো, তাই না? তাহলে চলেন আমরা আসলে অনেক কথাই বললাম, এত প্যাচাল না পেরে আর আমরা কাজ করি। সো ওকে, বুঝতে পারছি মাইএসকিউএল অনেক ভালো জিনিস, এতে এটা আমরা কাজ করবো কিভাবে, তাই না? সো কাজ করতে 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 আরো অনেক তথ্য আসবে মাইএসকিউএল সম্পর্কে। হ্যাঁ, এসকিউএল টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, আর মাইএসকিউএল হচ্ছে ডেটাবেস সার্ভার, দুটো দুই জিনিস। মাইএসকিউএল টা হচ্ছে ডেটাবেস সার্ভার। ওকে, এখন খেয়াল করেন তাহলে। সো আমরা আমাদের এই মাইএসকিউএল ডেটাবেস সার্ভার নিয়ে এখন আমরা কাজ করব। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ডেটাবেস সার্ভার নিয়ে কাজ করব, ফার্স্ট অফ অল আমাদের ডেটাবেস সার্ভারটা কি এখানে থাকা লাগবে না? তো আমাদের ডেটাবেস সার্ভারটা কি আমাদের এখানে আছে? জি স্যার, আমাদের আছে কিন্তু এই যে জ্যাম্পের ভিতরে যখন আমরা জ্যাম্প কন্ট্রোলটা ওপেন করেছিলাম, এবার এখানে খেয়াল করেন, এখানে যান, জ্যাম্প কন্ট্রোলটা ওপেন করেন, এই বোর্ডটা ওপেন করেন। বোর্ডটা ওপেন করতে পারছি আমরা? জি স্যার। এইটার নিচে দেখেন অ্যাপাচির নিচে আছে মাইএসকিউএল। তো এই জ্যাম্পের ভিতরে বাই ডিফল্ট ডেটাবেস সার্ভারটাও থাকে। হ্যাঁ, সেটাকে আমরা স্টার্ট করে দেই। স্টার্ট করে এটা আসলে এটা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিয়েন, ক্যান্সেল দিয়ে দেন, সমস্যা নেই, কিছুই হবে না। জি স্যার। সো তাহলে অ্যাপাচি এবং মাইএসকিউএল এটা হয়ে গেছে না? জি স্যার। দুইটা সার্ভিস স্টার্ট আছে। সো আমরা ডেটাবেস সার্ভারটা ওপেন করে দিলাম। এখন আমরা এটা অ্যাক্সেস করব কিভাবে? তো ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে, আমরা কম বেশি সবাই জানি লোকাল হোস্টের পরে লিখতে হয় phpMyAdmin। phpMyAdmin এই কথাটা লিখি আমরা। লিখতে পারছেন এটা? লোকাল হোস্টের পরে phpMyAdmin লিখতে পারছেন? এরকম আসছে না? জি স্যার। সো phpMyAdmin এরকম আসছে কি? জি স্যার।
এখন দেখেন এটা হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার। সো দিস ইজ, এটা হচ্ছে আমাদের MySQL ডেটাবেস সার্ভার। হ্যাঁ, তো এখানে আমাদের ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে আমরা যখন লিখলাম localhost/phpMyAdmin, আমাদের সামনে যে বিষয়টা আসলো এটাকে বলা হচ্ছে MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড। ওকে, সো দিস ইজ কল্ড MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড। তো এই ডেটাবেস সার্ভারে এসে আমরা এখানে যাবতীয় কাজ করব এখন। ওকে, ঠিক আছে। তো এখন এটা আমরা কিভাবে আসলাম এখানে? সো যিনি পরে আসছেন একটু খেয়াল করে দেখেন, এই যে অ্যাপাচিটা ওপেন করে এখানে আমরা অ্যাপাচি এবং MySQL দুইটা সার্ভিসেস স্টার্ট করে নিব। অ্যাপাচি MySQL দুইটাই স্টার্ট করে নিব, তারপরে ব্রাউজারে এসে লিখব localhost/phpMyAdmin। লিখছেন না? এখানে দেখেন এই ডান দিকে এখানে বেশ কিছু ব্যাপার আছে, ডেটাবেস, MySQL, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিং, রিপ্লিকেশন, ভেরিয়েবল। খেয়াল করছেন মোরের ভিতরে এখানে আরো অনেক কিছু আছে। আর বাম দিকে এখানে কিছু বিষয় আছে। এখন আমাদের এই ডেটাবেস সার্ভারে এসে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই ডেটাবেস সার্ভারে যখন আমরা ঢুকলাম আমাদের কোন ইউজার নেম পাসওয়ার্ড লাগছে? লাগে নাই কিন্তু। বাট যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন ডেটাবেস সার্ভারে ঢোকার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো খেয়াল করে দেখেন এই ডেটাবেসের ভিতরে এখানে ইউজার অ্যাকাউন্ট নামের একটা ব্যাপার আছে। ইউজার অ্যাকাউন্টে যান, ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন ইউজার অ্যাকাউন্ট ওভারভিউ নামের একটা ব্যাপার পাইছেন। এবার এখানে দেখেন এখানে ইউজার নেম বলে দেওয়া আছে। সেই ইউজার নেমের এখানে কি কি আছে? এনি, পিএমএ, রুট, এগুলো হচ্ছে ইউজার নেম। এই ডেটাবেসের জন্য, এই ডেটাবেস সার্ভারটার জন্য এই কয়টা ইউজার তৈরি করা আছে, এনি, পিএমএ, রুট, এই কয়টা ইউজার নেম। এরপরে হোস্ট নেম কি কি দেওয়া আছে? হোস্ট নেমটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা ডেটাবেস সার্ভারে যাব ওইটার মেইন যে হোস্ট করবে, হোস্ট মানে কি? ধরেন আপনি একটা প্রোগ্রামে গেছেন, একজন হোস্ট থাকে না, তিনি হোস্টিং একটা বলে না যে আমাদের প্রোগ্রামটা হোস্ট করবে কে? সঞ্চালন করে। তো এই ডাটাবেস সার্ভারটার সঞ্চালনকারীর নাম কি? হোস্ট নেম। হোস্ট নেম হচ্ছে এখানে বলা আছে পার্সেন্টেজ, এখানে লোকাল হোস্ট, এখানে টাইপি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1, এরপর দেওয়া আছে লোকাল হোস্ট। এগুলো হচ্ছে হোস্ট নেম। এরপরে পাসওয়ার্ড, এই ডেটাবেস সার্ভারে ঢুকতে কোনো পাসওয়ার্ড লাগছে? দেখেন সবগুলোর পাসওয়ার্ডে কি দেওয়া আছে? নো, মানে কোনো পাসওয়ার্ড নাই। এরপরে গ্লোবাল ইউজেস, এই ইউজারটা এই ডেটাবেস সার্ভারে কি কি ইউজ করতে পারবে? এখানে এই দুইটার ক্ষেত্রে এনি আর পিএম এর ক্ষেত্রে এই দুইটা দেওয়া আছে। আর রুট এগুলো এদের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখেন তো? অল প্রিভিলেজ মানে কি? সবকিছু করতে পারবে না, তাই না? পারবে, সবকিছু করতে পারবে। এটা হচ্ছে অল প্রিভিলেজ। এরপরে ইউজার গ্রুপ করা নাই, গ্রান্ট নো দেওয়া আছে অ্যাকশনে, আপনি চাইলে এগুলোকে প্রিভিলেজ এডিট করতে পারবেন। এখন আপনি নতুন একটা ইউজার তৈরি করবেন কিভাবে? এই নিউ এর নিচে দেখেন এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন। এখানে আপনি একটা ইউজার নেম দিতে পারেন, ধরেন ইউজার নেম দিলাম BITM, কথার কথা। হোস্ট নেমে এখানে কি লিখবেন? আপনি লিখবেন এখানে কোনো পাসওয়ার্ড দিবেন কিনা, দিবেন না, করতে হবে না, লাগবে না। কিভাবে তৈরি করে দেখেন। এবার এখানে আপনি জেনারেট দিলে দেন আপনার একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে। জাস্ট পরে আপনি এখানে প্রিভিলেজ গুলো সিলেক্ট করে দিবেন। আপনি চেক অল দিলে সবগুলো কাজ সে করতে পারবে আর কি। ডাটা ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট যা আছে, অল্টার মল্টার সবকিছু করতে পারবে। সো এই ইউজার অ্যাকাউন্ট থেকে আপনি নতুন ইউজার তৈরি করবেন। এখন ইউজার তৈরি করা লাগবে না। আপনি জানেন কিনা MySQL ডেটাবেস সার্ভারে কোথায় ইউজার তৈরি করে, এটাই। ওকে, সো বাই ডিফল্ট এখানে যে ইউজার গুলো তৈরি করা আছে এখান থেকে আমরা যে কোনো একটা ইউজার নিয়ে কাজ করব পরবর্তীতে। ডেটাবেস সার্ভারে আসার পর আপনি প্রথম দেখলেন কিভাবে আপনি ইউজার, এই ডাটাবেসের যারা ইউজার থাকবে, হ্যাঁ, ইউজার গুলো কোথায় থেকে তৈরি হয় বা কি ইউজার গুলো কোথায় আছে, তাই না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ডাটাবেস সার্ভারে এসে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে আগে ডাটাবেস তৈরি করতে হবে। কি করতে হবে? ডাটাবেস। MySQL ডেটাবেস সার্ভারে এসে আপনাকে প্রথম কি করতে হবে? আগে ডেটাবেস তৈরি করতে হবে। আপনি MySQL সার্ভারে এসে ডেটাবেস তৈরি করতে পারেন কিনা, তাই না? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আমি পারি। কিভাবে? কি করতে হবে? এই যে ডেটাবেসের উপরে ক্লিক করেন, এখানে বা এই যে এখানে যে নিউ এতে ক্লিক করলে হয় বাম দিকে, দেখছেন র‍্যাপ। ডেটাবেস সার্ভারে এসে যদি ডেটাবেস তৈরি করতে না পারেন তাইলে আপনি মানে
আবার শিখবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন এই যে ডেটাবেজে ক্লিক করলে এরকম আছে, এখানে কি আছে ক্রিয়েট ডেটাবেজ। তো এখানে কি করবেন, নাম দিতে হবে, একটা নাম দেন, ধরেন নাম দিলাম ধরেন টেস্ট। সো ডেটাবেজের নাম লেখার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি, ডেটাবেজের নাম তৈরি করার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি দেখেন। প্রথম কথা হচ্ছে সব লিখতে হবে ছোট হাতের, আর যদি দুইটা ওয়ার্ড হয় আন্ডারস্কোর। শুনছেন না কি বলছি, বড় হাতের দিলেও বড় হাতের হবে না, এখানে আপনি গাড়ামি করে লাভ নাই, ঠিক আছে। সো সব ছোট হাতের দিব আমরা, এবং দুই ওয়ার্ড হলে মাঝখানে কি দিব, আন্ডারস্কোর। তাহলে ধরেন এখানে আমরা ডেটাবেজের নাম দিচ্ছি ধরেন example1, এইভাবে লিখে দিলাম। এখন ডেটাবেজের নাম লেখার একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম আর ডেটাবেজের নাম কি হওয়া উচিত, সেম। আপনার এখানে প্রজেক্টের নাম যদি হয় মনে করেন ডে 32, তাহলে ডেটাবেজের নাম কি হবে, শুনছেন না কি বলছি, প্রজেক্টের নাম আর ডেটাবেজের নামটা কি হবে, সেম হবে। অবশ্যই থাকতে পারে, একটা প্রজেক্টে 2টা 3টা 4টা ডেটাবেজ থাকতেই পারে। তাহলে তখন একই নামে কেমনে ডাটাবেস সার্ভার, একটা ডাটাবেস তো একটা ডাটাবেস সার্ভার আলাদা হতে পারে, মানে ডাটাবেস তো একটাই থাকবে, ডাটাবেস সার্ভার আলাদা হবে। ধরেন লারাভেল আপনি একটা প্রজেক্ট করতেছেন, সেটা দুইটা ডাটাবেসের সাথে কানেক্টেড, একটা হচ্ছে মাইএসকিউএল, একটা হচ্ছে ওরাকল। এটা হতেই পারে, সম্ভব। এইটাই সাধারণত বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করা হয়, কারণ এই ওরাকল এটা সবকিছুই হতেই পারে, বাট ওরাকলের 99.99% এটা হচ্ছে কখনো ক্র্যাশ করবে না। ওরাকল 1% সম্ভব ওরাকল ক্র্যাশ করতে পারে, কিছু করার নাই, কারণ সবকিছু হতে পারে আনসার্টেন, তাই না। আমি বলতে পারবো না যে এটা কখনো কিছু হবে না, এটা ভুল। সো হতেই পারে, বাট ওরাকলের সম্ভাবনা অনেক কম। মাইএসকিউএলের সম্ভাবনা ধরেন 99% হবে না, আর ওরাকল হচ্ছে 99.99%। শুনছেন কি বললাম। তাহলে ডেটাবেস সার্ভার এসে ডেটাবেস তৈরি করবে এভাবে। হ্যাঁ বলেন। ডেটাবেস সার্ভার নিয়ে স্যার আমার অনেক কনফিউশন আছে। বলেন। আমাদের হচ্ছে আমরা যদি কোনো প্রজেক্ট করি সেটা কি লাইভ সার্ভার প্রজেক্ট করব? হ্যাঁ অবশ্যই, ডেটাবেস সার্ভার সম্পর্কে স্যার একদম মানে এটা কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে হয়ে যাবে, আপনি টেনশন করেন না। আপনার যদি কারো সি প্যানেল থাকে আমাদের কমার্স সাইটে আমি লাইভ সার্ভার তুলে দেব, স্যার আমার আছে আমি লাইভে তুলে দেব। ওকে, ওটা সি প্যানেলে আপনি ইউজার পাসওয়ার্ড আছে না, রিকভারি করছি। ওকে সমস্যা নাই। আমরা ক্লাসে যে প্রজেক্টটা করি এই প্রজেক্টটা ক্লাস শেষের দিন আমি ওই মেহেদি সার্ভার তুলে দিব, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে আমরা একটা ডাটাবেস সার্ভার এসে আমরা ডেটাবেস তৈরি করতেছি example1 নামে। এবার ডান দিকে দেখেন এখানে আছে কোলেশন। হ্যাঁ এখানে example1 কিন্তু প্রজেক্ট যেটা আমরা প্রিভিয়াস নিছি হ্যাঁ। এটার নাম সেম হতে হবে। আপনি বুঝি না, প্রজেক্ট যেটা বর্তমানে যে প্রজেক্ট নিয়েছেন ওইটার নাম পিসি প্রজেক্ট নিয়েছি আর কি, যেমন আমি এসে 7 প্রজেক্ট কম্পিউটারে দিলে 7 প্রজেক্ট, হ্যাঁ এভাবে লিখছি নাম। আমি কি এই নামটা কি বইটা নেই দিলে ভালো হয়। এইভাবে আপনি এটা তো টেস্ট করার জন্য আর কি, বুঝতে পারছেন। বাট ওইটা আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন ওইটাই দিব, প্রজেক্ট নাম ডাটাবেস নাম সেম দিব, ঠিক আছে। আলো এখানে আসতে পারছেন, গুড। এখন মানে আমরা যখন স্যার কোনো হোস্টিং নিই স্যার মানে হ্যাঁ। ওইটার সাথেই তো স্যার পিএসসি মাইয়ের থাকে, হ্যাঁ তাহলে মানে ওই ঠিকই মানে হ্যাঁ মাইএসকিউএল ডাটাবেস সার্ভার, হ্যাঁ ওখানে আপনি ডাটাবেস সার্ভার সহ হোস্টিংটা নেন। মানে আলাদা কি আমি নিতে পারবো? হ্যাঁ পারবেন, আলাদা করা যায়, দরকার কি, ওরা তো সব করাই থাকে সি প্যানেলের ওটার সাথে ঠিক আছে স্যার নেক্সট সমস্যা নেই। ওকে, সিয়ার সাহেব চলে আসছেন, আপনাকে ফোন দিছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন সম্ভবত। আসতেছে, সমস্যা নাই, আপনি আসছেন এতে আমরা খুশি, ঠিক আছে। উই আর রুবেল, আপনি আসছেন তাই উই আর রুবেল, ঠিক আছে। আর উনি কি হবে? আর আপনি যদি কাজ করেন তাহলে আমরা হ্যাপি হয়ে যাব। ওকে, আপনার পার্টনার চলে আসছে, তন্ময় এবং সব জায়গা থেকে 10 মিনিট দূর দিয়ে আসবে এখন। সামনে দেখা কম্পিউটার তো সামনে সবজি আলাও খারাপ না, মানে টাকা পয়সা থাকতে পারে, তাই না স্যার? কোনো কিছুই খারাপ না, কোনো প্রফেশনই খারাপ না, সে যদি ভালোভাবে করতে পারে। জি
আমরা দোয়া করি আপনার জন্য, আপনি যেন টিচার দরকার পার্মানেন্ট ডেভেলপার হলে আমার কিছু লাভ হলো না বুঝছেন, জি, এখানেও business। জি জি বুঝতে পারছি। ওই যে আচ্ছা ঠিক আছে, আমরা আগে ডেটাবেস নিয়ে কাজ করি, পরে ডেভেলপার করবো। ওকে ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই, আমরা সবাইকে প্রোগ্রামিং শিখিয়ে দিই, আল্লাহ ভরসা। দেখেন এখন দেখেন, এখন এই ডান দিকে আছে কোলেশন, একটু খেয়াল করেন না, যখন আমি ডেটাবেসের নামটা দিচ্ছেন এই ডান দিক থেকে আপনি এখানে ক্লিক করার পরে ড্রপ ডাউনে দেখেন এখানে অনেক কিছু আছে। তো এখান থেকে আপনি একদম সবার উপরে সমস্ত কোলেশন থাকে আর কি, এইটা এভাবে থাকে বাই ডিফল্ট। এটা হইতেছে আপনি যখন ডেটাবেস সার্ভারে ওরা যখন আসে যদি বলে আপনাদের ক্লাসের ইকুইপমেন্ট সমস্যা হচ্ছে কিনা, তখন আপনারা বলবেন যে এটা হয়েছে ওইটাও বলবেন, যেটা হয় না ওটাও বলবেন, ওটা সব নষ্ট কিছু বলবেন। প্রবলেম আছে। এটা আমি এমনিই বলছি। না না, আপনারা কেন এরকম বলবেন, এরকম কেন বলবেন? আপনারা ক্লাসে সব ভালো, সবগুলো কম্পিউটার ভালো, সবগুলো প্রজেক্টর ভালো, আপনারা এরকম কেন বলবেন? আপনারা যদি কেউ এরকম বলেন তাহলে খবর আছে। আমাদের যে সমস্যাটা এটা বলতে হবে স্যার। পুরা 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 রাজনীতিবিদের মতো কাজ করলাম, তাই না? ইনস্ট্যান্ট পোল্ট্রি। স্যার এখানে হচ্ছে ওইটা রেখে আচ্ছা ধরা পরে, হ্যাঁ এরকম হয়েছে না? না ওই যে কথা দেখলাম যে নির্বাচনের আগে তাকে যে কম্বল দিয়ে আসছে, নির্বাচনে হাইরে গেছে পরে কম্বল দিয়ে আসছে। ওকে, তাহলে খেয়াল করেন, একটু খেয়াল করতে হবে এখন। হ্যাঁ দেখেন, তো তাহলে ডেটাবেস সার্ভারে সেই কোলেশনটা কি দেখেন, কোলেশনটা হচ্ছে এই যে খেয়াল করেন জাহিদ, একটু বড় বানাই। হ্যাঁ ওকে, কোলেশনটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কি আমরা যখন ডেটাবেস সার্ভার তৈরি করি, আমাদের ডেটাবেস সার্ভারের ভিতরে যে ডেটাগুলো থাকবে সেখানে কি কি ডেটা থাকতে পারে, সেখানে আপনার ধরেন বাংলা ইংরেজি যে কোনো ভাষা থাকতে পারে, তাই না? এবং এগুলোকে আমাদের বিভিন্ন ধরনের কোয়েরি করে সেগুলোকে বিভিন্ন সময় ইনসার্ট, আপডেট, এডিট ডিলিট এগুলো করতে হবে। সো এই কাজগুলো যখন করা হয় তখন মানে এই ট্রানজ্যাকশন গুলো একটু স্মুথ করার জন্য কিছু অ্যাট্রিবিউট আপনি সিলেক্ট করে দিতে পারেন, অল আর দ্য অ্যাট্রিবিউট। তো সাধারণত এখানে আমরা যেটা করে দেই ইউটিএফ এর জেনারেল সিআই, এটা সিলেক্ট করে দিই। বাংলাও লেখা যায়। হ্যাঁ সব, একটু নিচের দিকে দেখেন আছে ইউটিএফ এর জেনারেল সিআই। এই জন্যই বোধহয় জেনারেলটা দেওয়া থাকে না। হ্যাঁ এই যে এখানে দেখেন ইউটিএফ এর জেনারেল সিআই, এই যে এটা সিলেক্ট করে দেন, এটা হ্যাঁ ইউটিএফ 8 জেনারেল সিআই, এটা করে দেওয়ার ফলে জি ওইটাও একটা মানে কনভেনশন আর কি, ওইটাও একটা আপনি অ্যাট্রিবিউট যে ডাটা প্রসেসিং করার ক্ষেত্রে। আমরা ইউটিএফ 8 জেনারেল সিআই যেটা আছে এটা অ্যাকচুয়ালি সবাই সাজেস্ট করে, এটাই সাজেস্ট করে। এটাই সবাই সাজেস্ট করে। হ্যাঁ, আছে দেখেন আছে, পাইছেন না তারে? গুড। মৌসুমী পাইছেন? রুমি গুড। তো একটু খেয়াল করেন, এটা হইতেছে ডাটা ট্রানজাকশনের জন্য। ডাটা যখন ইনসার্ট করবেন, আপডেট ডিলিট করবেন বা মানে ডাটা প্রসেসিং যখন হবে, ওই ট্রানজাকশন গুলো অনেক স্মুথ হয়, অনেক স্মুথ হয় এবং সেখানে অনেক দ্রুত কাজগুলো হয় আর কি। এই জন্য এই অ্যাট্রিবিউট গুলো বলে দিতে হয় এবং যে কোনো ভাষা সে ট্রানজাকশন করতে পারে। অনেকগুলো পারপাসে এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিতে হয় ইউটিএফ এর জন্য সিআই। আপনি যেটা না দেন কোনো সমস্যা নেই, এটা না দিলেও কি কোনো সমস্যা, হ্যাঁ সবসময় এটা সিলেক্ট করে দিয়েন। ক্রিয়েট দিলাম, এবার দেখেন এক্সাম্পল 1 নামের একটা বাম দিকে দেখেন ক্রিয়েট দিয়েছেন না, বাই ডিফল্ট দেওয়াই থাকে, রাইট?
এখন দেখেন ডেটাবেস তৈরি করার পরে এই যে বাম দিকে নামটা চলে আসছে না? জি স্যার। এখন ধরেন কোনো কারণে আপনি এখানে নাম দিবেন এক্সাম্পল, হয়ে গেছে এক্সাম্পল 1, এটা রিনেম করব কিভাবে, তাই না? সো এখানে খেয়াল করেন, একটু খেয়াল করতে হবে প্রজেক্ট স্ক্রিনের দিকে, এই যে মেনুগুলো একটু খেয়াল করেন, এই মেনুগুলা। তো যখন আমি এখানে এখন আমার সিলেক্টেড কোনটা আছে বলেন তো, এই যে ডাটাবেস, বাম দিকে দেখেন এক্সাম্পল 1টা চলে আসছে না এখানে? আপনি উপর থেকে যে হোমের উপর ক্লিক করেন, বাড়ির সাইনটার উপরে, এখানে ক্লিক করে দেখেন এই মেনুটাকে চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি কোথায় আছি বলেন তো? এখন আমি হোম পেজে আছি, ডেটাবেস সার্ভার উইজার্ডে আছি, তাই না? এই ক্ষেত্রে মেনুটা দেখেন একরকম না? আবার আপনি বাম দিক থেকে ডেটাবেসের উপরে ক্লিক করেন, দেখেন মেনুটা এখন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? তো আপনি মেনু কোন মেনুটা এখানে থাকবে সেটা আপনি কিন্তু বাম দিকে কি সিলেক্টেড আছে তার উপর ভ্যারি করবে। শুনছেন না কি বললাম? তাহলে এখন আপনি এক্সাম্পল 1 সিলেক্ট করার পরে একদিকে দেখেন একদম অপারেশন নামের একটা জায়গা আছে, দেখেন অপারেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সম্ভবত রিনেম ডেটাবেস 2 দেখছেন? rename database. এখানে ধর আমি লিখে দিলাম শুধু এক্সাম্পল, লিখলাম দেখি কি হয়। এক্সাম্পল 1 শুধু এক্সাম্পল লিখে এই যে এখানে দেখেন গো আছে, একটা গো বাটন দিয়ে দেন, এবার ওকে। দেখেন এক্সাম্পল 1টা কি হয়ে গেছে, ডাটাবেস নেমটা হয়েছে, জি স্যার। ওকে ওকে স্যার। ওকে। এখন এটা হলো, এবার আপনি ডাটাবেসটা ড্রপ করবেন, ডিলিট করবেন, কিভাবে করবেন? আবার অপারেশন থিয়েটারে যাবেন, এখন নিচে আছে কি রিমুভ ডেটাবেস, এই যে ড্রপ দ্য ডেটাবেস, এখানে ক্লিক করেন, ওকে দিয়ে দেন, ডেটাবেসটা চলে গেছে। জি স্যার। আমরা ডাটাবেস সার্ভারে এসে ডাটাবেস তৈরি করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি। থ্যাংক ইউ স্যার, এটা আমি জানতাম না, অনেক চেষ্টা করতে তো পারি। আবার ডেটাবেস তৈরি করি, আর একটা Delete একটা ডেটাবেস তৈরি করেন, ধরেন আমি এক্সাম্পল 1 নামে তৈরি করলাম, এবার আমি এক্সাম্পল নামে তৈরি করি, এক্সাম্পল নামে একটা ডেটাবেস তৈরি করেন, করছেন? জি স্যার। এরপরে এটাকে রিনেম করবো কিভাবে বলেন? অপারেশন যাব, অপারেশন থিয়েটারে যাচ্ছি, রিনেম ডাটাবেস। এই যে রিনেম ডেটাবেস 2, রিনেম ডেটাবেস 2, এখানে আমি কি দিব? ডেটাবেসের নাম দিলাম, ধন্যবাদ দিলাম এক্সাম্পল 1, অ্যাকচুয়ালি হবে এক্সাম্পল 1, আমি লিখে ফেলেছিলাম ভুল ভুল এক্সাম্পল। রিনেম করে দেখেন পারেন কিনা, এবার গোতে ক্লিক করেন, গোতে, এরপরে কি ওকে, অপারেশন সাকসেসফুল। এবার এটা ডিলিট করবো কিভাবে? ওই যে আবার অপারেশন এ যাব, সব অপারেশন স্যার। যে ড্রপ দ্য ডেটাবেস, তাই না? জি স্যার। হয়েছে? ইভা পারছেন? ইভা ওকে, থ্যাংক ইউ। তো আমরা ডেটাবেস ড্রপও করতে পারি। আচ্ছা, তাহলে এবার একটা তৈরি করি ডেটাবেস ফাইনালি। তো ধর আমি এক্সাম্পল 1 নামে তৈরি করলাম, গো দিলাম, ক্রিয়েট দিলাম, ডেটাবেসটা হয়ে গেছে। এখন এই ডেটাবেসের ভিতরে আমরা ডেটাগুলো রাখবো, তাই না? ডেটাবেসের ভিতরে কি করবো? আমরা ডেটাগুলো রাখবো। এখন এই ডেটাবেসের ভিতরে ডাটাগুলো রাখার জন্য আপনাকে টেবিল তৈরি করতে হবে। শুনছেন না কি বলছি? ইয়া তারেক, ডেটাবেসের ভিতরে ডাটাগুলো রাখার জন্য কি করতে হবে? টেবিল তৈরি করতে হবে। টেবিল কিভাবে তৈরি করব? সো এখানে দেখেন অনেকগুলো ডাটাবেস কিন্তু আছে বাম দিকে, এক্সাম্পল 1 ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরম্যান্স স্কিমা, পিএসটিএম অ্যাডমিন টেস্ট, তাই না? এগুলো সবই হচ্ছে ডেটাবেস। এখন আপনি টেবিল করবেন কার ভিতরে? এইমাত্র যেটা তৈরি করলেন তার ভিতরে, তাই না? তো এটা সিলেক্টেড থাকতে হবে। এক্সাম্পল 1টা সিলেক্টেড করে নিলাম, নেওয়ার পর এবার এখানে টেবিলের একটা নাম দিব। টেবিলের নাম কি দিবেন বলেন? ধরেন টেবিলের নাম দিলাম হচ্ছে ডেমো। হ্যাঁ, সব ছোট হাতে, কোনটা বড় হাতে হবে না। ডেটাবেসে যা করবেন সব ছোট হাতে। টেবিলের নাম দিলাম কি? ডেমো। এরপরে নাম্বার অফ কলাম, মানে টেবিলে কলাম হবে কতগুলা, আইডি একটা, তারপরে তাই না? এখানে দেখেন টেবিলে কলাম হবে কয়টা, এখানে একটু খেয়াল করেন হোয়াইট বোর্ডের দিকে। টেবিলে কলাম হবে কয়টা দেখেন। আমি যদি বলি এটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে এগুলো হচ্ছে কি?
রো, তাই না? এগুলো হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কি কলাম। এখন মনে করেন আপনি তো বহু কাজ করে আসছেন, নাকি এক্সেলে টুকটাক গুতাগুতি করছেন বা যেখানে যাই করছেন। একটা টেবিল যখন হয়, যখন আপনি ধরেন কিছু তথ্য আপনি সংরক্ষণ করে রাখবেন, এখন টেবিলের ভিতরে বারে কোনটা, রো বারে না কলাম বারে বলেন তো? রো বাড়ে সমস্যা নাকি বলছি? কলাম ফিক্সড করে রেখে দেই আর রো কলাম কিন্তু বাড়বে না প্রতিনিয়ত, বাড়বে কি? রো বাড়ে বাড়বে, রো বাড়বে। ধরেন আপনি এখানে রাখবেন হচ্ছে স্টুডেন্টের নাম রাখবেন, একটা স্টুডেন্টের তথ্য রাখবেন, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড রাখবেন। তাহলে এখানে তার নাম যাবে, এখানে তার ইমেল অ্যাড্রেস যাবে, নাম, ইমেল, পাসওয়ার্ড, তারপর ধরেন মোবাইল, এই কয়টা। তাহলে আমার এই কয়টা কি ফিক্স না? সেই চারটা হলো আমার টেবিলের কলাম। এবার ধরেন স্টুডেন্ট একটা আসলো, প্রথমে আসলো হাবিব, তার একটা ইমেল অ্যাড্রেস, তার একটা পাসওয়ার্ড, একটা ফোন নাম্বার। এরপর ধরেন আসলো সিয়াম, ফোন নাম্বার, পাসওয়ার্ড। এরপর মনে করেন র‍্যাব, ফোন নাম্বার, পাসওয়ার্ড। এরপর মনে করেন মেহেদি, ফোন নাম্বার, পাসওয়ার্ড। যত অ্যাড হবে তত বাড়বে, তাই না? তাহলে ফিক্সড কোনটা? কলাম। এটা বুঝছেন তো? জি স্যার। ফিক্সড হচ্ছে কিন্তু কলাম, বাট রো বাড়বে। এখন এখানে যখন আমি টেবিল তৈরি করবো, আমাকে বলে দিতে হবে টেবিলে কলাম হবে কয়টা। এই যেরকম কলাম, বুঝছেন না? কলাম হবে কয়টা। এখন টেবিলের কলাম হবে কয়টা সেটা আমি কিভাবে জানবো? ইনপুট ফিল্ডের এটা ডিপেন্ড করবে ইনপুট ফিল্ডের উপর। ইনপুট ফিল্ডের যে কয়টা ইনপুট ফিল্ড থাকবে, কলাম তার চেয়ে মিনিমাম একটা বেশি হবে। এটা হলো সূত্র। সূত্র দেখেন, এখন ধরেন আমি চাচ্ছি আমি যে টেবিলটা করব, এই টেবিলের মধ্যে ডাটা আসবে কোন জায়গা থেকে? এই ফর্ম থেকে। মুখস্থ করার কিছু নাই, কিন্তু সূত্র। যখন আপনি একটা টেবিল তৈরি করবেন, এই টেবিলের ভিতরে কয়টা কলাম হবে সেটা আপনি কিভাবে বুঝবেন? এখন টেবিলের ভিতরে ডাটাটা একটা ফর্ম থেকে আসবে, তাই না? এই ফর্ম ধরেন, এই ফর্ম থেকে এই টেবিলের ডাটাগুলো আসবে। তাহলে এই ফর্মে ইনপুট ফিল্ড আছে কয়টা? তাহলে কলাম হবে 5টা, মিনিমাম 5টা হবে, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। সো আপনাকে যদি বলে যে একটা টেবিলের ভিতরে কয়টা কলাম হবে সেটা আমি কিভাবে বুঝবো? তখন আপনি বলতে পারেন যে ইনপুট ফিল্ড থেকে ডাটাগুলো টেবিলের ভিতরে আসবে, সেই ইনপুট ফিল্ডে যে কয়টা আছে ইনপুট, তার সাথে মিনিমাম একটা বেশি হবে, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। ডিপেন্ডস অন মাই কাজ। এখানে আপনি এখানে আছে কয়টা? ধরেন আমি চাচ্ছি এই ডাটাগুলা এই টেবিলের মধ্যে আসবে। হ্যাঁ, এই ডাটাগুলা এই টেবিলের ভিতরে আসবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ভালো আছেন স্যার? জি স্যার। একটু 2 মিনিটের জন্য একটু ইয়ে করা যায়? শিওর। প্রজেক্ট কর না? জি, প্রজেক্টের প্রেসিডেন্ট আমি একটু কথা বলে চাইতে স্যার। তাতে আপনার অনুমতি নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, প্লিজ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল নবী, আমি মনিটরিং অফিসার এসিএবির এক্সটার্নাল মনিটরিং সেল থেকে এসেছি। আজকে আপনাদেরকে শুধু এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদেরকে দেখার জন্য। যাই হোক, আমি আসলে একটু খেয়াল করেন, আমরা আমাদের কাজে চলে আসি আবার। সো যে জায়গাটায় আমরা ছিলাম ব্রেকের আগে, সেটা হচ্ছে কলামে ছিলাম। তো যখন একটা টেবিল তৈরি করব, তখন টেবিলে কলাম কয়টা দিব এটা আমি কিভাবে বুঝবো, তাই না? এখানে আমরা ছিলাম। তো যখন আমরা একটা টেবিল তৈরি করব, সেখানে কয়টা, হ্যাঁ রেকর্ড চালু হয়েছে তো? আচ্ছা, এটা ফিক্স করা আছে। কি করলাম এটা? ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। তো যখন আমরা একটা টেবিল তৈরি করব, সেখানে কলাম কয়টা হবে? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে অনেকগুলো বিষয়ের উপরে। একটু খেয়াল করেন, আপনি যখন একটা টেবিল তৈরি করবেন, সেখানে কলাম, যখন একটা ফর্ম থেকে ডাটাটা আসবে, এবং এই ফর্মটা সাবমিট করলে এই ডাটাগুলো ধরে আমি একটা টেবিলে আনবো, কারণ সেই টেবিলে কলাম কয়টা দিব? তাহলে এই টেবিলের ভিতরে ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড কয়টা আছে? 4টা, তাই না? 1টা 2টা 3টা 4টা, এই 4টা আছে না? 4টা সে ডাটা ইনপুট দিবে, তাহলে কলাম হয় মিনিমাম তার চেয়ে একটা বেশি। মিনিমাম, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। স্যার ওনারা তিনজন একসাথে আছে, মানে বাবু আর তন্ময় আর সিয়াবে একসাথে আসতেছে, উপরে আসতেছে? বললো রাস্তায়। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করেন তাহলে। সো তাহলে এখানে টেবিলের কলাম দিলাম কয়টা? 5টা। এবার আমরা গোতে হিট করি। হ্যাঁ, গো।
গোতে হিট করার পর দেখেন এরকম একটা ব্যাপার আসছে না। সো এখানে একটু খেয়াল করবেন, এই জায়গাটায় আমরা মানে আস্তে ধীরে কিছু কথা বলার চেষ্টা করব। সো প্রথমত হচ্ছে এই কলামের নেম গুলো কি হবে খেয়াল করেন। এখানে আমরা একটা টেবিল রাখছিলাম না, ধরেন আমরা এই ফর্মটায় রাখবো, এই ডাটা গুলো রাখবো, তাহলে একটা টেবিল আপনি এখানে ম্যানুয়ালি চিন্তা করেন একটু। প্রথমে কি আছে? নেম, তারপরে ইমেল, ইমেল, পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে মোবাইল, তাই না? দেখেন এই কটা কলাম আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে নেম দিব প্রথমে, তারপরে দিব ইমেল, এগুলো হচ্ছে কলামের নাম, তাই না? তাহলে এখানে আমাদের যত গুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে একটা একটা করে নতুন রো এখানে পড়বে, তাই না? এখন এখানে তো 1 2 3 4 আর আমরা কলাম দিছি কয়টা? এখানে 5টা। একটা কলাম বেশি দিলাম কেন? এটা হচ্ছে মানে ডেটাবেজের একটা ব্যাপার আছে, সেটা আমরা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, আপনারা পড়ছেন। সেটা হচ্ছে যে ডেটাবেজ নরমালাইজেশন নামে একটা চ্যাপ্টার থাকে, ডেটাবেজ নরমালাইজেশন। সেখানে নরমালাইজেশন অনেকগুলো রুলস আছে, তার ভিতরে অনেকগুলো, তাই না, ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, অনেকগুলো রুলস আছে আর কি। তো ফার্স্ট এনএফটা ছিল যে প্রত্যেকটা টেবিলে আমরা যখন ডেটাবেজের টেবিল তৈরি করব, প্রত্যেকটা টেবিলে একটা করে কলাম থাকবে, যে যে কলামটা কন্ট্রোল করবে সিস্টেম। প্রত্যেকটা টেবিলে একটা কলাম থাকবে যে কলামটা কন্ট্রোল করবে সিস্টেম, এবং সেটা কখনোই ডুপ্লিকেট হবে না। দুইটা স্টুডেন্টের নাম সেম হতে পারে, দুইটা স্টুডেন্টের ইমেলও ভুলবশত সেম হতে পারে, ফোন নাম্বার, পাসওয়ার্ড সেম হতে পারে, কিন্তু এমন একটা জিনিস রাখতে হবে যেটা কখনোই ডুপ্লিকেট হবে না, এবং সেটা সিস্টেম কন্ট্রোল করবে। শুনছেন না কি বললাম? যখন আমরা টেবিল তৈরি করব, এটা হচ্ছে আমার বানানোর সূত্র না, এটা কারো বানানোর সূত্র না, এটা হচ্ছে ডেটাবেজ নরমালাইজেশনের একটা রুলস। ডেটাবেজ নরমালাইজেশনটা কি? এটা হচ্ছে একটা পদ্ধতি বা একটা সিস্টেম, যেখানে যখন আমরা ডেটাবেজের টেবিলগুলো তৈরি করব, এগুলো করার কতগুলো নিয়ম, তাই না? নিয়ম থাকে না? যেমন আপনি, আমাদের নিয়মগুলো কি কি? কারোর সাথে মানে দেখা হলে সালাম দিতে হবে বা নমস্কার দিতে হবে, এই যে একটা নিয়ম, তাই না? বা কোথাও কাউকে মানে কেউ কোনো কিছু কারোর কাছ থেকে আপনি একটা ভালো জিনিস পাওয়ার পরে আপনি কি বলেন? থ্যাংক ইউ বলেন না? সেটা কি জাস্ট ফর্মালিটিস বা নিয়ম আর কি। সো এগুলো আর কি, যে মানে কিছু রুলস হচ্ছে কি, যে প্রত্যেকটা টেবিলের একটা কলাম থাকতে হবে, যে কলামটা সিস্টেম কন্ট্রোল করবে। সিস্টেম কন্ট্রোল করবে মানে সেখানে কি যাবে না যাবে সেটা জানবে কে? সিস্টেম। ইউজার ইনপুট দিবে না সেখানে, তাই না? সো ওই কলামটাকে বলা হয় কি? সাধারণত আমরা বলি আইডি। শুনছেন কি বললাম? ওই কলামটার নাম হচ্ছে আইডি। আইডি। সো দিস ইজ নট স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি অন্য জিনিস, সেটা আমরা বানাবো। এবার আমি আসলে পড়াশোনা করছি, আমার আইডি ছিল 0501040223, এটা ছিল আমার আইডি। আমারটা ছিল 1 হ্যাঁ, মনে থাকে। এটা আমার আইডি। এটা সারা জীবন মনে থাকবে না কেন? কারণ যে বান্দা আমি করছি ভার্সিটিতে, ভালো ছিলাম না তো। এই স্যার এগুলো মজা করে থাকে। জি, তারপর এতবার পেমেন্ট করছে, হ্যাঁ, এতবার পেমেন্ট করছে। হ্যাঁ। সো লাস্ট হচ্ছে 23, আমার রোল নাম্বার ছিল 23, আর আমার একটা ফ্রেন্ড ছিল টাঙ্গাইলে। হ্যাঁ, আমার এই জন্য আমি টাঙ্গাইল জীবনে ভুলবো না, নাম হচ্ছে রনি, রাজুল হাসান রনি, ওর ছিল 29। ঠিক আছে, আমরা দুজন একসাথে সব ভালো কাজ করছি। স্যার আমারও 20 ঠিক আছে। সাথে ম্যাথ। তাদের সাথে ভালো কাজ আছে, আমরা একসাথে করেছি। ঠিক আছে, এই জন্য স্যার আমাদের খুঁজতো 23 কই, 29 কই। ঠিক আছে, 23 কই, হাবিব কই, রনি কই, এই দুটো খুঁজতো। ঠিক আছে, জীবনেও মানে সবসময় গেলেই দেখতে কোনো চিপা চাপায় আছি। ঠিক আছে, বাকিটা ইতিহাস। সো যাই হোক, আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে। আমার অনুরোধ রাখবেন না কিন্তু। ওকে, আমাদের তখন ক্যাম্পাস ছিল এখানে, এই যে এটা আছে না, এখানে আমরা 2 বছর ক্লাস করছি, 1-1, 1-2, 1-2। এই যে কারণ বাজারে চিপায়, ওই যে, আরে এটার নাম কি? দাঁড়ান, স্টারটা আছে না, ওয়াসা ভবনের অপোজিটে হোটেল সুপারস্টার, ওটার পাশ দিয়ে যে গলিটা গেছে, ওখানে আমাদের ক্যাম্পাস ছিল, এখনো আছে, এখন ডিপ্লোমা করায়, এখন ডিপ্লোমা আর কি। আর বিএসসিটা এখানে। আমরা ওখানে 2 বছর পড়াশোনা করছি, তারপরে মারামারি করে পুলিশের বাড়ি খেয়ে এরপর চলে গেছি মেন ক্যাম্পাসে, পুলিশে মারা খাইছি, ভার্সিটিতে আন্দোলন করে আর কি। মানে এরা প্রত্যেকদিন প্রিন্ট দিয়ে আসে, এই ট্রেজারি স্যার আসে, বিসি আসে, অনেকে আসে, এভাবে আসে।
আপনাদের তো সব রেডি, আপনারা চলে যাবেন, এই সামনের সেমিস্টারে চলে যাবেন, হাঁটতে পারেন আর কি, এভাবে চলে আসেন। মানে ওদের তো আনলিমিটেড টাকা, হাসানিয়া মিশনের যে কত টাকা, এরকম পদ্মা সেতু ওরা নিজেরাই বানাতে পারবে, এত টাকা হাসানিয়া মিশনের, হিউজ টাকা তো। ওদের কি নাই বলে, পত্রিকা আছে, ক্যান্সার হসপিটাল আছে, স্কুল কলেজ সব আছে, মসজিদ মাদ্রাসা এতিমখানা সব আছে। তো ওরা খালি আমাদেরকে বলে এরকম যে আপনারা এই সামনের সেমিস্টারে নতুন ক্যাম্পাসে যাবেন, কিন্তু নেয় না। আবার আমাদের কাছ থেকে মাঝে মাঝে উন্নয়ন ফিও নেয়, উন্নয়ন ফি, ভার্সিটি উন্নয়ন ফি দেন, নতুন ক্যাম্পাসে যাবেন সে ফি। এখন পরে শুধু ঠিক আছে, পোলাপান আন্দোলন করলো, পুলিশ আসলো, গেটে ভিসির ভিতর ঢুকতে দিবে না, বড় বড় বললো ক্লাস করবি না, ক্লাস করলে মার খাবি। আবার ভিসি আসতে হলে আমরা 1-1 ভর্তি হয়েছি মাত্র, 1-1-1-2 আর কি। আমি 1-1 একটা সাবজেক্টে ফেল করছিলাম, ইংলিশ কমিউনিকেশন, ঠিক আছে, ওইটা পরীক্ষা দিচ্ছি একদম সবার লাস্টে যে 8 নম্বর সেমিস্টারে যে, ঠিক আছে, মাঝখানে পরীক্ষা দিনি। সো দ্য থিং ইজ, এই যে বিষয়টা, তো এগুলো কেন বলছি বলেন তো, আইডি নিয়ে। সো দিস ইজ আইডি, দিস ইজ নট, দিস ইজ স্টুডেন্ট আইডি, সো দিস ইজ নট আইডি। এই আইডিটা সিস্টেম কন্ট্রোল করবে, শুনছেন কি বললাম? তাহলে আমরা যখনই কোনো টেবিল তৈরি করব, এটা মনে রাখবো আমরা, যে আমরা যখনই কোনো টেবিল তৈরি করব, সেই টেবিলে একটা কলাম থাকবে, নাম হচ্ছে আইডি। যে কোনো টেবিল তৈরি করবো, নামে একটা কলাম থাকবে, সেটা হচ্ছে আইডি। এটা রুলস, ডাটাবেস নরমালাইজেশনের রুলস, ঠিক আছে। সব টেবিলের একটা কলাম থাকবে, সেটা হচ্ছে আইডি। এবং এটা হবে, এটা সিস্টেম কন্ট্রোল করবে, এবং এটা কখনো ডুপ্লিকেট হবে না। এবং এটাকে আমরা রাখবো হচ্ছে প্রাইমারি কি। সো প্রাইমারি কি, এটা হচ্ছে একটা রুলস। সো এই রুলসটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব মানে এই কলামটার উপরে। সো প্রাইমারি কি করে দিব, এবং এটা কখনো ডুপ্লিকেট হবে না। শুনছেন কি বললাম? প্রাইমারি কি এর কারণে তো স্যার ডুপ্লিকেট হবে না, এবং এটা সিস্টেম কন্ট্রোল করবে আর যেটা ডুপ্লিকেট হয় না সেটাকেই প্রাইমারি কি বানানো হয়। তো এবং এইটা হচ্ছে মাল্টিপল টেবিলের সাথে যখন আমরা রিলেশন করব, যখন ই কমার্স একটা বানাবো, তখন দেখবেন যে কয়েকটা টেবিলের সাথে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট, কালার, সাইজ, ইউনিট, এগুলো মিলে দেখবেন অনেকগুলো টেবিল ভিতরে অনেকগুলো ডাটা আছে, সবগুলো রিলেশন হয়ে দেন একটা জিনিস হচ্ছে। তখন এই প্রাইমারি কি কনসেপ্ট আরো ভালোভাবে আসবে। রাইট নাও আপনি শুধু জানেন যে ঠিক আছে, আমরা যখন কোন টেবিল বানাবো, একটা কলাম মেইন রেডি, সেটা হচ্ছে কি আইডি। ওকে, তাহলে আমাদের এখন এখানে এই যে কলামের নামগুলো এখানে দিতে হবে, এই যে কলামের যে নামগুলো আসবে সেগুলো এখানে দিতে হবে। তাহলে এখানে নামটা দিব কি আমরা, আইডি। জি, আইডি। এখানে নেমটা কি হবে, নেম। এখন এখানে দেখেন, এখানে একটা আদর্শ প্র্যাকটিস আছে, সারা জীবন এটা মনে রাখেন। ছোট হাতের অক্ষর তো আছেই, ফর্মের নাম আর ইনপুট ফিল্ডের নাম এবং টেবিলে কলামের নাম সেম দিবেন। ধরেন এই যে এখান থেকে যে নামটা লিখবো, এই জিনিসটা ঢুকবে এখানে, তাহলে এই ইনপুট এলিমেন্টের নামটা কি, ছোট হাতের নেম দেওয়া এখানে নাম যা দিচ্ছেন এটা নাম তাই দিবেন, ঠিক আছে। এরপরে এটার নাম কি দিবেন, ইমেল ইমেল। এখানে যা লিখছেন ওটা এখানে লিখবেন। হবে, অবশ্যই হবে, না হলে হবে। আপনি এখানে জুলি লেখেন, যে এখানে লেখেন শাবানা, এখানে লেখেন ববিতা, ঠিক আছে, এখানে লেখেন আলমগীর, সব হবে, কোনো কিছু ভুল নাই, ঠিক আছে। জসিম, তারপরে কি আছে, রুবেল না রুবেল, রুবেল রুবেল, হ্যাঁ। এটা একটু মিনিংফুল করার জন্য গোবিন্দ লিখতে হবে, পাসওয়ার্ড। এরপরে হচ্ছে মোবাইল। সো কলামের নামগুলো লিখতে পারছেন কিনা? জি স্যার রাইট ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন। সো আমরা এইভাবে কলামের নামগুলো দিয়ে দিলাম। এরপর আসবে টাইপ। এখানে একটা খেয়াল করিয়েন, টাইপটা আমরা কিভাবে দিব। সো এখানে টাইপের ঘরে ক্লিক করেন, এখানে দেখেন অনেক কিছু আছে, ইন্টিজার, বারকার, টেক্সট, ডেট, টাইনি ইন্টিজার, স্মল ইন্টিজার, মিডিয়াম ইন্টিজার, ইন্টিজার, বিগ ইন্টিজার, ডেসিমাল, ফ্লোট, ডাবল, রিয়াল, বিট, বুলিয়ান, সিরিয়াল, দেখছেন না? তারপরে এখানে আছে হচ্ছে আপনার ডেট, ডেট টাইম, টাইম স্ট্যাম্প, টাইম, ইয়ার, ক্যারেক্টার, মার্কার, দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো আছে। সো অ্যাকচুয়ালি এগুলো আসলে টাইপটা কি? সো টাইপটা হচ্ছে এই কলামের ভিতরে কি ভ্যালু যাবে, এই যে কলামটা আইডি হবে, এর ভিতরে কি ভ্যালু যাবে তার উপর বেস করে টাইপটা সেট করা হয়।
এই কলামের উপর কি ভ্যালু যাবে, এখানে নামের মধ্যে কি ধরনের ভ্যালু যাবে, তার উপর বেস করে টাইপটা সেট করতে হয়। যেমন আমরা ভেরিয়েবল পড়ছিলাম না, মনে আছে? ভেরিয়েবলের ডেটা টাইপ একটা ব্যাপার ছিল না, ওই টাইপটা হইতেছে এইটা। এখানে যে ডাটাটা আসবে, এখানে যে ডাটাটা আসবে তার টাইপটা কি হবে, শুনতেছেন না কি বলতেছি? তাহলে এখানে ডাটাটা কি, নেমের মধ্যে কি আসবে? এবিসিডি, এবিসিডি আসতে পারে, এক্স ওয়াই জেড আসতে পারে, তাই না? এগুলো আসবে। তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি টাইপের ডাটা? স্ট্রিং। তো এই স্ট্রিং টাইপের যখন কোনো ডাটা যায়, যখন দেখবেন কোন কলামের ভিতরে স্ট্রিং টাইপের ডাটা আসবে, তখন তার জন্য আমরা কি কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে টেক্সট, আমরা দিতে পারি হচ্ছে লং টেক্সট, আমরা দিতে পারি ভার্কার। সাধারণত এই তিনটা দেওয়া হয় তখন। স্যার দেন যাওয়ার আচ্ছা, এটা নিয়ে যান। ওই নিয়ে আসেন, ওটা ইয়া নুডলস নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। মিঠু কি হয়েছে? আছে তো নাকি দুনিয়ায়? তার সমস্যা নেই। ফাতেমা আমাকে মেসেজ দিছিল, ও আসবে গতকাল, সরি ও আগামীকাল আসবে ইনশাল্লাহ। ও হচ্ছে আপনার, উনি হইলো কি জানি, ওটার ভার্সিটিতে কি ঝামেলা আছে, ওখানে গেছে আর কি, অ্যাডমিশন নিতে গেছে মনে হয়। হ্যাঁ, টিভিএস আপলোড দিয়ে দিবেন। এখন আমরা কি ওটা সহজে ওটা ছাড়া দিব? আপনি একটা কাজ করতে পারেন, কষ্ট করে আপনি একটু 3 তলায় যায় দেখেন ওই লোকটা আছে না গেছে, আছে না? ও কোন জায়গায় আছে একটু খুঁজে বের করেন। লোকটা থাকলে মানে আচ্ছা, ওনাকে লেট দিয়ে দেন, সমস্যা নেই। শরীফুল নবী, হ্যাঁ। আল্লাহ ভাই। আচ্ছা, ওনাকে বলতে পারেন যে এটা ব্যাপারটা এরকম, ঠিক আছে? করবো না, হ্যাঁ, এটা বলতে পারেন। আপনি একটা নাম্বার দিয়ে নিয়ে নেন, বা আপনি এক কাজ করেন, মোহাম্মদ আলী স্যারকে নাম্বারটা দেন। আমার নাম্বার আর কাছে নাম্বার আছে, বাট মোহাম্মদ আলী স্যারটা ফোন দিয়ে দেখতে পারেন যে স্যার আমাদের একটা স্টুডেন্ট আসলো, তো আমরা কি ওটাকে ডাটাবেসে তুলবো না তুলবো না, সেটা ফ্রি, আমরা ফেয়ার থাকি। ওকে, দেখেন ফোন করে বললে দেবো, নাহলে যদি বলেন দিয়ে দেন। 01791 ঠিক আছে? জি স্যার। সো একটু দেখেন না, তাহলে আমরা কি বললাম, যখন একটা টেবিল ভার্কার, হ্যাঁ ভার্কার কি এসে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে একটু দেখেন। সো যখন একটা টেবিলের কলামের আপনি টাইপটা দেখবেন, যখন দেখতেছেন যে ওই কলামের ভিতরে যে মানগুলো আসবে সেগুলো এরকম এবিসিডি এক্স ওয়াই জেড, তখন তার টাইপটা হবে কি? তখন তার টাইপটা হবে হয় টেক্সট, অথবা লং টেক্সট, অথবা ভার্কার। এই তিনটার যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে? টেক্সট, লং টেক্সট অথবা ভার্কার। এটা দেখতেছি কিন্তু ঠিক আছে, এটা ভালো আগের গুলো থেকে। এটা তো ভালো, কিন্তু আমাদের মনিটর হলে ভালো যেত, মনিটরটা যায় না। মনিটর দেবে বন্ধ হয়ে যায়। না, এটা কি ভালো মানে আগের থেকে? এটা মানে চেষ্টা করে না, চলতেছে। এটা ভালো লাগে, ভালো একটা ভালো ভালো। তাহলে এগুলো কিনে পিসি কিছুটা প্রজেক্টর স্যার প্রজেক্টর, স্যার প্রজেক্টর। প্রজেক্টর চোখেই দেখি না, এখনো দেখা যাচ্ছে না। আপনাদেরটা তো অনেক ভালো। অন্য ল্যাবের থেকে পড়তে ওটা সাইজ করে দিতে পারবো, মানে ইয়ের সাইজে, কালার সাইজ করে দিতে পারবো। কিন্তু এটা যে ব্লারটা আর কি, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, পিছন থেকে দেখা যায় না, কারণ ওরা তো করে দেয় আবার 3.5-4 ঘন্টা করে
মানে এটা তো মনে করেন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা তো 4 ঘন্টার মতো থাকে এখানে সারাদিন 4 ঘন্টা এটা দেখতে গেলে তখন মাথা ব্যথা করে আধা ঘন্টা 10 মিনিট সমস্যা নাই পরে হাফ এন আওয়ার পরে আস্তে আস্তে এটা সমস্যা মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায়। কিছু কিছু পিসি আছে এটা মনিটর যায় আসে যায় আসে যায় এটা তো না একটু কিছু না অভিনয় করছে, এটা নিচে নারা দিলে ঠিক হয় ঠিক নাই নারা দিলে ঠিক হয় সমস্যা নাই চলতেছে একটা শুধু আমি বুঝতে পারতেছিলাম কি ভাই টাকা দেবো আমার টাকা দিয়ে পিএসপি মাইট নেব আমার সাথে আমার আমি এটা আমরা গ্রুপ থেকে চেঞ্জ করে আপনাকে তাওয়া দেই আচ্ছা অত সমস্যা যে 0.2 মেইন বেস আপনার ওই যে রোশনি গুলো করতে না আসে আদারওয়াইজ ওয়ান বাটন এটাও কাজ থ্যাংক ইউ স্যার ওকে তাহলে আমরা একটা কাজ করি হ্যাঁ একটু খেয়াল করে দেখেন সো বলতেছিলাম যে যখন কোন একটা টেবিলের কলামের ভিতরে আপনি ডাটা মানে টাইপটা দিবেন প্রথমে তো নামটা দিয়ে দিলেন টাইপটা দেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আমি কি টাইপের ডাটা এখানে আসবে সো এখানে যদি আমার এবিসিডি আসে তাহলে আমি তার জন্য এগুলো দিতে পারবো টেক্সট লং টেক্সট অথবা বার্কার এখন কোনটা দিব টেক্সট হয় তখনই যখন সেখানে মানে ভ্যারাইটিস ক্যারেক্টার আসবে যে লাইক হ্যাশ আসতে পারে আন্ডারস্কোর আসতে পারে ডট আসতে পারে @ আসতে পারে বা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ক্যারেক্টার আসতে পারে এবং এটা পরিমাণ একটু বেশি তো সেক্ষেত্রে ইউজ করা হয় কি টেক্সট এবং লং টেক্সট হইতেছে যেটা পরিমাণ আরো বেশি ধরেন আপনি একটা ই-কমার্সের বানাচ্ছেন সেখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন একটা হচ্ছে লং ডেসক্রিপশন এখন লং ডেসক্রিপশনে আপনার হিউজ ডাটা আসবে একটা প্রোডাক্টের ডিটেইলে ক্লিক করে নিচে অনেক বড় দেখায় না সো ওই ডাটাগুলো রাখার জন্য ওগুলো তো একটা কলমে আছে পুরো কোনো কলমের মধ্যে আছে ওইটা টাকা হয় লং টেক্সট আবার শর্ট ডেসক্রিপশন সেটা হয় টেক্সট টাইটেল না মনে করেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন সেখানে মনে করেন ম্যাক্সিমাম 200-300 ওয়ার্ড থাকে বা 500 ওয়ার্ড থাকে অত না না আমি টেক্সটের কথা বলতেছি টেক্সটের কথা বার্কারের কথা বলতেছি না এরপরে মনে করেন টেক্সটের 200-300 বা 500 ম্যাক্সিমাম ওয়ার্ড থাকবে সেক্ষেত্রে আপনি টেক্সট ইউজ করতে পারেন আর লং টেক্সট হচ্ছে কি আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা সেখানে আসবে সেক্ষেত্রে আপনি লং টেক্সট ইউজ করতে পারেন আর বার্কার কখন ইউজ করবেন যখন টেক্সট টাইপের ডাটা আসবে এবিসিডি এক্স ওয়াই জেড আসবে বাট সেটা পরিমাণে কম লাইক 255 বা 56 এর ভিতর হয়ে যাবে হ্যাঁ 255 বা 56 এর ভিতর হয়ে যাবে তখন ইউজ করতে হচ্ছে কি বার্কার তাই না বার্কার যখন আমরা দিব তখন তার ম্যাক্সিমাম লেন্থ হবে 256 সো 256 মানে হচ্ছে এ বি সি ডি এরকম 256টা ওয়ার্ড আমরা কি করতে পারবো ব্যবহার করতে স্পেস সহ রাইট স্পেস সহ 256 256টা ক্যারেক্টার নিতে পারবো ভার্কার এখন বলেন তাহলে নাম লেখার জন্য আমি কোনটা দিব টেক্সট দিব লং টেক্সট দিব না ভার্কার দিব বুঝছেন না কারণ নাম লেখার 255 ক্যারেক্টার বেশি যদি হয় তাহলে মনে করেন আমাদের সেকেন্ড ব্যাচে দুজন আছে একটা মেয়ে আছে তার নাম হইতেছে কি জানি স্যার এটা নামটা জানি কি এর বসেছে না এটা না এটা তো এটা নাম ছোট এর নাম রিয়ানা গোমেজ তো ওইটার নাম ঝামেলা আছে মেঘলামণি স্বর্ণা এটা একটা এটা তো ছোট আর একটা আছে এখানে ওই যে ওখানে যে সিমির এখানে বসে একটা ছেলে ওটা আমাদের সিখতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুঁজলি এটার চাইতেও বড় আমার নাম প্রসিম শিকদার মোহাম্মদ মাসুম বিল্লাহ মুসা তো এটা অনেক কষ্ট শর্ট করে পুরো সব চেঞ্জ করে দিয়েছি শিকদার মোহাম্মদ মাসুম বিল্লাহ মুসা আপনি তো রেল লাইনে আছেন আপনার 256 তো হবে না আপনার লাগবে টেক্সট তাই না এখন স্যার আমার ইউজারের নাম বিশাল ভাব স্যার আমি বার 255 ক্যারেক্টার বেশি হবে এটা কি মনির ভাই বলেন এটা কি সম্ভব হ্যাঁ সো সাধারণত নেম বা টাইটেল বা কোড হ্যাঁ শিওর নেম বা টাইটেল বা কোড এগুলোর ক্ষেত্রে কত দিতে হয় 255 এজন্য ভার্কার এগুলো বেশি হয় না সো আমরা এই নেমের ক্ষেত্রে দিব হচ্ছে কি
বারটা। এখন ধরেন আইডির ক্ষেত্রে কি দিব দেখেন, এখন আমি ধরেন আমি জানি না আমি কি দিব, আমি বুঝতেছি না, বাট আপনি তো এটা জানেন আইডির মধ্যে ভ্যালু কি আসবে, আইডির মধ্যে ভ্যালু আসবে, এখানে আসবে 1 2 3 এগুলো আসবে এরকম। জাস্ট একটা সিরিয়ালাইজ একটা নাম্বার ধরবে, প্রথমে 1 তারপর 2 তারপর 3 এভাবে ডট ডট আসতে থাকবে। এখন এগুলো কি নাম্বার। তো যখন আপনি নাম্বার টাইপে ডাটা দিবেন তখন আপনি দিতে পারবেন কি ইন্টিজার, ডাবল, ফ্লোট, লং ইন্টিজার, বিগ ইন্টিজার এগুলো দিতে পারবেন। এই সবগুলোর যে কোনো একটা দিলেই হবে। তাহলে এখন আমি কোনটা দিব, এখন আপনি খেয়াল করেন, আপনি যদি ভগ্নাংশ আসে যেটা দশমিকের পরেও আসতে পারে, কারণ আইডি কখন এরকম হবে না 1.75 এরকম আর সুযোগ নাই। যদি পূর্ণ সংখ্যা যখন হবে তখন ডাবল, ফ্লোট এগুলো আসবে না, তো তাহলে আসবে ইন্টিজার, লং, এটা বিগ ইন্টিজার। এই দুটোই তো মনে হয় আছে নাকি। এখানে দেখেন আমরা যদি এখানে যাই একটু খেয়াল করে দেখেন, এখানে ইন্টিজার এটা আছে, তারপরে হইতেছে বিগ ইন্টিজার, দুইটাই বেসিক্যালি আছে। ফ্লোট, ডাবল, রিয়াল এগুলো হচ্ছে ভগ্নাংশের জন্য। এখানে তাহলে স্মল ইন্টিজার, মিডিয়াম ইন্টিজার এগুলো হচ্ছে টাইনি ইন্টিজার, এগুলো খুব স্মল অ্যামাউন্টের ডাটা হ্যান্ডলিং এর জন্য আর কি। বাট নরমালি ইন্টিজার সাধারণত আইডি এই টাইপটা হয় ইন্টিজার অথবা বিগ ইন্টিজার, দুইটার যে কোনো একটা। আমরা যখন লারাভেলে করবো তখন দেখবেন এই আইডি কলামের টাইপটা বিগ ইন্টিজার হয়ে যাবে। সো আমরা যদি ইন্টিজার দেই তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারবে 11, আর যদি বিগ ইন্টিজার দেই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে 20। শুনছেন না কি বললাম? সো আমার যদি ধরেন আমি এখন তাহলে আইডির ক্ষেত্রে আমি কোনটা দিব, ইন্টিজার দিব না বিগ ইন্টিজার দিব? এখন ইট ডিপেন্ডস অন দ্য ডাটা। ধরেন আপনি একটা টেবিল তৈরি করতেছেন, সেখানে আপনি ব্র্যান্ড ইনফরমেশন গুলো রাখবেন, ব্র্যান্ডের নাম। এখন ব্র্যান্ডের নাম কতগুলা, যেমন সনি একটা ব্র্যান্ড, ইওলো একটা ব্র্যান্ড, ক্যাসা একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনার জেন্টেল পার্ক একটা ব্র্যান্ড, তাই না? এরকম এগুলো একটা ব্র্যান্ড। সো ইওলো একটা ব্র্যান্ড, এরকম ব্র্যান্ডের তথ্যগুলো রাখবেন। ব্র্যান্ড কতগুলো হতে পারে বলেন, 1 কোটি? এত ব্র্যান্ড আছে? তাহলে এখন আপনি এখানে আপনার বিগ ইন্টিজার যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে সে দিতে পারবে 20টা। আর 20 মানে কি, যদি আপনি বিগ ইন্টিজার দেন তাহলে সে দিতে পারবে 20। এখন 20 মানে কি, মানে 20 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কত? 20 মানে হচ্ছে 20 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 এই এতগুলা রো এটি বলতে করা যাবে। এই টেবিলের মধ্যে এতগুলা রো করা যাবে। এখন আপনি যখন ব্র্যান্ড করবেন সেখানে বিগ ইন্টিজারের দরকার আছে, হ্যাঁ? বুঝতে পারতেছেন না? তাহলে আপনি যদি ইন্টিজার নেন, এটা আমি ক্যালকুলেশন করতে পারবো না, অঙ্ক কত ভালো না। দেখেন আমি যদি ইন্টিজার নেই, ইন্টিজার দিলে তাহলে ম্যাক্সিমাম দিতে পারবো কত? 11 যদি দেয় তাও কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা মোটামুটি মানুষ হয়ে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9999 কোটি এখানে 8 নম্বর আছে। এতগুলো ব্র্যান্ড রাখা যাবে। তাহলে আপনি যখন ব্র্যান্ড বানাবেন তখন তো ইন্টিজার 11 দিয়ে তো জুলুম হয়ে যাবে নাকি? তাহলে আমি যদি মনে করেন আমি বানাচ্ছি ব্র্যান্ড, দেখেন ইন্টিজার দিলে কি 11 দিতে হবে? নো, আপনি ইন্টিজার 5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টিজার দিলেন, তাহলে ইন্টিজার যখন হবে তখন ম্যাক্সিমাম রাখা যাবে কত? 11টা ডিজিট, 11টা ডিজিটের সংখ্যা সেখানে রাখা যাবে। আর যখন বিগ ইন্টিজার দিবেন সেখানে 20 21 রাখা যায়, সমস্যা নেই। ওকে, সো দ্যাট ইজ ইন্টিজার। সো ইন্টিজার মানে যখন কোন একটা কলামের ভ্যালু আসবে পূর্ণ সংখ্যা, সেখানে আমরা ইউজ করব কি ইন্টিজার অথবা বিগ ইন্টিজার। যেমন প্রোডাক্টের কোয়ান্টিটি, আপনি একটা ই-কমার্সার তৈরি করতেছেন, প্রোডাক্টের কোয়ান্টিটি একটা কলামের নাম, এটার টাইপটা কি হবে? এটার টাইপটা এখন কোয়ান্টিটি, এখন কি বলবেন আপনি ভাই আমাদের 1.5টা শার্ট দেন, একটা পুরো শার্ট একটা অর্ধেক শার্ট আনা যাবে না? টি শার্ট আনা যাবে 1.5টা? বলবেন যে ভাই 1.5 কেজি টি শার্ট দেন, সমস্যা কি? সো এইটা ভাবে হবে না। সো পূর্ণ একটা কোয়ান্টিটিটা কি হয়, মানে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে ইন্টিজার হবে, ইন্টিজার অথবা বিগ ইন্টিজার। এখন আমাদের আইডি যে আমরা দিব, এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি হবে টেবিলে। তো এই ক্ষেত্রে এটা একটা একটা করে মানে কতগুলো রো হবে সেটা আমরা এখানে ডিফাইন করতে পারবো। তো সাধারণত আইডির ভ্যালুটা আমরা কি দিব? ইন্টিজার দেব। আর ইন্টিজার মোটামুটি একটা রেঞ্জের ভিতরে, বিগ ইন্টিজারটা অনেক বড় হয়ে যায়, সেটা আমরা ধরো যখন প্রোডাক্ট তৈরি করব সেখানে তার টাইপটা হবে কি
বিগ ইন্টিজার, কারণ প্রোডাক্ট যে কতগুলো হবে সেটা তো আমি জানি না, এটা তো ডে বাই ডে বাড়তে থাকবে, বাট ব্র্যান্ড তো ফিক্সড। জি, তাহলে আইডি হবে ইন্টিজার, আইডির ইন্টিজার টাইপটা কেন সেটা বলতেছিলাম, নেমের ভার্কার। এখন ইমেলটা কি দিবেন? টেক্সট আর অ্যাড ট্যাগ আসবে। আসলে বাট অ্যাড তো আপনি ভার্কার লেখা যায়, বাট ইমেল লিখতে কি 255 ক্যারেক্টার বেশি লাগবে না কম লাগবে? তাহলে কোনটা দিবেন? ভার্কার। খামোখা বেশি জিনিস যেতে লাভ নাই, কারণ এর উপর বেস করে সে আপনার জায়গা নিবে, মেমোরি নিবে, এর উপর বেস করে। এরপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিবে আমরা বলেন তো? ভার্কার। কেন ভার্কার বলেন তো? কারণ পাসওয়ার্ড 256 ক্যারেক্টার বেশি হবে। মোবাইলও কি ইন্টিজার যদি দেন তাহলে নাম্বার কি, আপনি ভার্কার দিলে নাম্বার রাখা যাবে না? যাবে, স্ট্রিং হয়ে যাবে। মোবাইল নাম্বার থেকে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন না, এই জন্য আপনি ভার্কার দিবেন। কারণ এখানে একটা ব্যাপার আছে, ইন্টিজার এবং ভার্কারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে কি তিনটে মিশ্র রেখে দিয়েছেন? ওকে, ইন্টিজার এবং ভার্কারের মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন পার্থক্যটা হচ্ছে যে এই যে আমরা ডাটাগুলো রাখি, মনে করেন আপনি একটা ভ্যারিয়েবল নিলেন $x, কথার কথা, এর ভিতরে রাখলেন আপনি a, খেয়াল করেন না, আপনি একটা ভ্যারিয়েবল নিলেন $x, এর মধ্যে রাখলেন a, আপনি আরেকটা ভ্যারিয়েবল নিলেন y, এর মধ্যে রাখলেন 10, বা মনে করেন 5। এখন এই যখন আপনি এই প্রোগ্রামটা যখন রান করবেন, একটা পিসি ফাইলে এরকম একটা প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রামটা রান করলেন, তাহলে কি একটা মেমোরিতে কিছু ডাটা স্টোর হচ্ছে না? এক স্টোর হচ্ছে a, স্টোর হচ্ছে 5। এখন a এটা কি টাইপের ডাটা? স্ট্রিং। স্ট্রিং মানে কি? ভার্কার। স্ট্রিং মানে হচ্ছে ভার্কার। সো এইটা হচ্ছে মানে ক্যারেক্টার, মানে ভার্কার এটা। এখন এই ক্যারেক্টার টাইপের ডাটা রাখার জন্য লাগে হচ্ছে আপনার কত? 1 বাইট না বিট? হ্যাঁ, সবচেয়ে ছোট কোনটা মনে আছে? হ্যাঁ, 8 বিট সমান সমান 1 বাইট। 1024 বাইট সমান সমান 1 জিবি, কিলোবাইট। 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট। আর না গেলাম, এরপরে আমরা জানি পারবেন না কেউ, এটা যাচ্ছি না, ঠিক আছে? হাসলেন না আপনারা, জানি কেমন হয়ে গেছে, এটা হাসেন না। হ্যাঁ, আজকে একটু হাসতে মন খারাপ করছে আমার। হ্যাঁ, মন খারাপ করছেন না আপনি? না স্যার, আমি তো এখন একটা বেশি বেশি ডোনেট করে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, সো একটু খেয়াল করেন, এখানে আসলে বলা হচ্ছে যে ইন্টিজার এবং ভার্কারের মধ্যে পার্থক্য কি। সো ইন্টিজার যখন হচ্ছে তখন আপনি নিতে পারেন এরকম নাম্বার, তাই না? আর যখন আপনি ভার্কার নেন তখন আপনি এরকম ক্যারেক্টার গুলো আসবে। বা এখানে ধরেন যদি এটা নেন, এটা হবে কি? ইন্টিজার। এখানে 5টা কি হবে? ইন্টিজার। এই 5টা হচ্ছে কি? এখানে 5টা হচ্ছে স্ট্রিং, আর এখানে 5টা হচ্ছে কি? ইন্টিজার। তাহলে এখন স্ট্রিং টাইপের ডাটা রাখার জন্য আপনার লাগে হচ্ছে 1 বাইট, আর এই সরি স্ট্রিং টাইপের ডাটা রাখার জন্য 1 বাইট, আর ইন্টিজার টাইপের ডাটা রাখার জন্য লাগে হচ্ছে 2 বাইট। মেমোরিতে জায়গা লাগে আর কি। সো ইন্টিজার টাইপের ডাটা রাখার জন্য পার ডিজিটের জন্য লাগে হচ্ছে 2 বাইট, আর স্ট্রিং টাইপের ডাটা রাখার জন্য লাগে হচ্ছে 1 বাইট। তাহলে খরচ বিষয় কোনটায়? ইন্টিজারের খরচ ডবল হচ্ছে। তাহলে এখন আপনি এখন যে জিনিসটা আপনি যখন ভার্কার দিচ্ছেন, সেখানেও আপনি 1 2 3 4 দিতে পারবেন, আবার নাম্বার দিলেও 1 2 3 4 দিতে পারবেন। যদি আপনি ভার্কার দেন তাহলে আপনার রাখতে খরচ, জায়গা খরচ কম পড়বে, আর যদি ইন্টিজার দেন খরচ বেশি পড়বে। এখন তাহলে আমি কি করব? আপনাকে এই ডিসিশন নেওয়ার আগে চিন্তা করতে হবে আপনি যে ডাটা নিচ্ছেন সেটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে কিনা। একটা স্ট্রিং টাইপের ডাটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করাটা ঠিক না, করা যায়, পরে আবার নাম্বারে কনভার্ট করে নিতে হয়, ওটা ঝামেলা, বা ওটা প্রোগ্রামিংটা সুন্দর হয় না আর কি, স্ট্যান্ডার্ড হয় না। তাহলে আপনি যখন মোবাইল নাম্বার দিয়ে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন না, তাহলে ওটা কি হবে? ভার্কার। কারণ মোবাইল নাম্বারে সেখানে আমার মানে নাম্বারই আসবে, এবিসিডি আসবে না।
তাহলে আমার ইন্টিজার দেওয়া উচিত, কিন্তু ইন্টিজার আমি দিব না, আমি দেবো ভার্গার, কারণ তাহলে রাখতে কম হবে। আবার মনে করেন প্রোডাক্ট কোয়ান্টিটি বা প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি ধরেন, তো প্রোডাক্টের কোয়ান্টিটি আপনি কি দিবেন, এটা কিন্তু আপনি স্ট্রিং দিয়ে দিবেন, আমরা ইন্টিজার দিব, কারণ কোয়ান্টিটি তো নাম্বার আসবে, আর এটা যে যোগ বিয়োগ গুণ ভাগ হবে, প্রাইসের সাথে কোয়ান্টিটিটা কি হবে, গুণ হবে। সো এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল ইস্যু আছে, তখন আবার ভার্গার দেওয়া যাবে না, তখন আপনার জায়গা বেশি লাগলেও কি করতে হবে, ইন্টিজার দিতে হবে। শুনছেন না কি বলছি? এই জন্য মোবাইল নাম্বারটা আমরা ভার্গার দিব সব সময়। এখন এরপর আসবে হচ্ছে লেন্থ। এখন লেন্থ ভ্যালু কত দিব, আইডি ইন্টিজার লেন্থ। ওই যে বলতেছিলাম, ধরেন লেন্থ আপনি দিলেন হচ্ছেন, এখানে দিলেন 3, তাহলে কি হবে, কথার কথা, তাহলে এই টেবিলের ভিতরে কতগুলো রো হবে বলেন তো, 900। ভিতরে আসেন স্যার, ভিতরে আসেন। জি বলেন স্যার, ছাতাটা কার এটা? পড়া, ঠিক আছে না, হয়ে গেছে, একটা বাইরে ছিল দিয়ে আসছে। হেলমেট 2টা কার এগুলা? আচ্ছা ওকে, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে যেটা করা হইতেছে, এখানে তুই যদি 3 দেই, তাহলে এখানে কি হবে, 3 দিলে ম্যাক্সিমাম এই টেবিলের ভিতরে রো হবে কয়টা, 999টা। 3 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কত? হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি এখন আইডি লেন্থটা দিবেন, ম্যাক্সিমাম দিতে পারবেন 11। এখন আপনি এখানে কত দিবেন, এখন আপনার যে টেবিলটা করতেছেন, এখানে যদি আপনি 3 দেন, তাহলে এখানে আপনি রো রাখতে, টেবিলে এই টেবিলে রো হবে কয়টা এরকম, 3 দিয়ে বড় সংখ্যা কত, এটা না, 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কত, এইটা। তাহলে এই টেবিলের ভিতরে 999টা রো করা যাবে। যদি আপনি 4 দেন, তাহলে 999টা রো করা যাবে। এখন আপনার টেবিলের ভিতরে কি পরিমাণ ডাটা আসবে, তার উপর বেস করে আপনি লেন্থটা দিবেন। শুনছেন নাকি বলছি? হ্যাঁ, তাহলে এখানে আমি কত দেবো বলেন তো, কত দেওয়া উচিত আমার? আসতে পারে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কত দেবো, 11 দিয়ে দিই। ওকে, 11 দিয়ে দিলাম। এখন নাম এখানে কত দেবো বলেন? নাম 25, 256। ভার্গার যখন লিখবেন 256 লিখে দিবেন। না লিখলে বাই ডিফল্ট নিয়ে নেবে না, না লিখলে বাই ডিফল্ট নিবে না, লিখতে হবে। লিখতে হবে। 11 বেশি দিলে ওইটা ইফেক্ট হবে না আর কি, থাকবে না। 256, 256। হ্যাঁ, এখানে আপনি তাহলে 11 দিতে পারেন, কিন্তু এখানে 200 যদি মনে করেন যে ফোন নাম্বার বড় হয়, এখন এখানে ইন্টিজারের সাথে ভার্গারের একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, ধরেন ওটা সমস্যা নাই, এখানে একটা পার্থক্য আছে, এটা খুব সূক্ষ্ম হিসাব আছে একটা, দেখেন এটা বলে দিই। দেখেন তো ইভা যেটা বলছে সেটা হচ্ছে যে আবার মোবাইল নাম্বার রাখতে লাগবে হচ্ছে আমার 11টা ক্যারেক্টার। তাহলে আমি এখানে লিখি ভার্গার 11 লিখি নাকি, তাহলে তো হয়ে যায়। তাহলে আমি এখানে 101711805110, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই তো ফোন নাম্বার নাকি। এখন এখানে 256 নিয়ে তো লাভ নাই, এখানে আমার 11 বাইট লাগতেছে, এই যেরকম, তাই না? এইটা রাখার জন্য 11 বাইট জায়গা লাগবে। আমি যদি 256 দিই, তাহলে আমার কত লাগবে, 256 বাইট জায়গা লাগবে। এখন এখানে পার্থক্যটা হচ্ছে, যখন আপনি ভার্গার দিচ্ছেন 256, ওই জায়গাটার সাথে হল করে রাখবে না। এটা হলো অনেকটা ইনলাইন এলিমেন্টের মতো ভার্গার। ইনলাইন এলিমেন্ট মানে যতটুকু কন্টেন্ট প্রথম জায়গা, আপনি বলে দিচ্ছেন যে তুমি এখানে 256টা ক্যারেক্টার রাখতে পারবা, কতটুকু জায়গা আছে, এতটুকু জায়গা আছে, কিন্তু আপনি এতটুকু রাখছেন, 11টা দিচ্ছেন, তাহলে বাকির কিছু ব্লক করে রাখবে না ছেড়ে দিবে, ছেড়ে দিবে। এটা হচ্ছে ভার্গারের ক্যারেক্টার। কিন্তু ইন্টিজারের ক্যারেক্টার কি রকম জানেন, ওরে আপনি বলছেন 11, কতটুকু জায়গা দখল করে রাখবে, খাইতে পারবো না পারো, একটা দিলেও এতটুকু, 10টা দিলেও এতটুকু, সবটুকু দিলেও এতটুকু। এই জন্য ইন্টিজার স্পেসটা বেশি লাগে। ওরে হলো ব্লক করে এলিমেন্ট, কন্টেন্ট যতটুকু থাকবে কেন সে পুরো রোটা দখল করে রাখবে। এটা হচ্ছে ব্লক লেভেল মানে ইন্টিজার আর হচ্ছে এই ভার্গারের মধ্যে পার্থক্য। সেই জন্য আপনি এখানে 256 দিলেও সমস্যা নাই। যদি 11টা ক্যারেক্টার লাগে, সে 11 বার জায়গা নেবে, বাকি জায়গাটা ছেড়ে দিবে মেমোরিতে ফ্রি। হ্যাঁ, দরকার নাই, ও ছেড়ে দেয়, ও ধরে রাখে না, ইনলাইন এলিমেন্টের মতো আর কি। আপনি 256 দিয়ে রাখতে পারেন, দরকার নাই, ভার্গার দিলে 56 দিয়ে দেবে, সমস্যা
হ্যাঁ, এবং লারাবেলে দেখবেন ভার্কার হলে ও বাই ডিফল্ট 256 নিয়ে নেয়। আপনি যদি না বলে দেন লারাবেলে যখন আমরা করবো দেখবেন। সো এই হচ্ছে টেবিলের ব্যাপারটা। এরপরে হচ্ছে তাহলে আমরা টেবিলের নাম, টেবিলের টাইপ এবং টেবিলের লেন্থ বা ভ্যালু কিভাবে সেটা আমরা দেখলাম। এরপরে ডিফল্টের এখানে কিছু কাহিনী থাকে যে ডিফল্ট কি থাকবে কলামগুলোর ভিতরে, সেগুলো আমরা পরে আস্তে ধীরে বলবো। কোলেশন এটা ওই যে আমরা টেবিল তো ডাটাবেস তৈরি করার সময় বলে দিছিলাম ইউটিএফ8, ওইটা এখানেও আছে, দরকার নাই। অ্যাট্রিবিউট গুলোর এখানে কিছু কাহিনী আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে হচ্ছে নালটার কাজ কি সেটা আমরা পরে দেখবো, এখন না। এরপরে হচ্ছে এখানে ইন্ডেক্স, এই জায়গাটা যেটা ব্যাপার আছে ইন্ডেক্স, আর হচ্ছে এআই মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা মানে অটো ইনক্রিমেন্ট। সো এই যে বলতেছিলাম যে টেবিলের একটা কলাম থাকবে, সেটা সিস্টেম কন্ট্রোল করবে, তাই না? সেটা কখনো ডুপ্লিকেট হবে না। সো ওইটাকে আমরা প্রাইমারি কি বলে থাকি, ওই কলামটাকে। তাহলে যে প্রথম যে কলামটা আইডি, এটাকে আমরা কি করে দেবো বলেন তো? এই যে ইন্ডেক্সের এখানে বলে দেবো হচ্ছে এটা প্রাইমারি। এই দেখেন এখানে ক্লিক করে এখানে প্রাইমারি, ইউনিক, ইন্ডেক্স, ফুল ইন্ডেক্স, স্পেশাল, এখানে আমরা প্রাইমারি করে দেবো। প্রাইমারি সিলেক্ট করে দেন, দেওয়ার পরে এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে, সেখান থেকে আপনি গো দিয়ে দেন, ওকে পারমিশন দিয়ে দেন। এরপরে এটা অটো ইনক্রিমেন্ট করে দিতে হবে, চেক বক্স ক্লিক করে দিতে হবে, এটা সিস্টেম কন্ট্রোল করবে। লিখছেন না? আবার এটা আবার একসাথে কাজ করা যায়। ধরেন আপনি এখানে এরকম রাখছেন, এটা আনচেক রাখছেন, এরকম আছে, আপনি এখানে ক্লিক করলে দুইটা একসাথে হয়ে যাবে আর কি। এখানে ক্লিক করলাম, দেখেন দুইটা একসাথে হয়ে যাবে। এখন আবার কেউ এমন কাজ করেন না, সবগুলোকে এরকম করে দিয়েন না, শুধু আইডি হবে আর কিছু হবে না। কোন একটা ছেলে স্টুডেন্ট কিন্তু এরকম কাজ করছিল, তাকে বলছি প্রথম কলারটা অটো ইনক্রিমেন্ট করে, সবগুলো করে দিছিল। এখন ডাটা তো আর সেভ হয় না, এখন আমরা তো খালি কোড দিতেছি, কোডে তো কোথাও ভুল নাই, ডাটা যাচ্ছে না। তো এখন এটা কি হয় বলেন, কোডে কোথাও ভুল নাই, এখন সে সবগুলো অটো ইনক্রিমেন্ট করে দিয়ে রাখছে। মজা নিচ্ছে স্যার। না বুঝে নাই আসলে, ঠিক আছে। আমি তো বলছি যে এটা অটো ইনক্রিমেন্ট করে দিবেন, সে সবগুলো করে দিছে। এখন পরে অবশ্য ভালোই লাগে। পরে তো আমরা নাম দিছিলাম অটো ইনক্রিমেন্ট, তার নামই ছিল অটো ইনক্রিমেন্ট। এইটা হচ্ছে প্রথম যে কলামটা আইডি, এটাকে আমরা করে দেব হচ্ছে প্রাইমারি, যেখান থেকে প্রাইমারি করে দেব। প্রাইমারি কি সেটাকেই করতে হয় যেটা কারোর সাথে মিলবে না, তো আইডি একমাত্র জিনিস যেটা কখনো কারোর সাথে মিলবে না। Yes ma'am. Yes ma'am, you're right. ঠিক আছে? Okay. ওনারে বুঝাইলাম, আপনি আমার ইনসাল্ট করেন। কই আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো এটা ঠিক আছে। এখন দেখেন, হ্যাঁ স্যার এরা তো জানানোর জন্য আমরা কাটি আচ্ছা সমস্যা নাই। এটা প্রথম আপনি করে দিতে পারছেন তারেক? প্রাইমারি সিলেক্ট করছি, ওকে, দেখেন তো ওই নিজে আসো না, নিজে আপনাদের আসলে আমাদের ও নিচে ওই যে ছোট করে প্রাইমারি ওটা ইগনোর করেন, ওটা হচ্ছে ভাষণের কারণে। আমার এখানে ভাষণ হচ্ছে 8, আপনার এখানে একটু ভাষণ একটু কম আছে। ওকে, ইগনোর করেন। হ্যাঁ এরকম আসছে না? এবার আপনি এটা নিচে আসেন, নিচে এসে দেখেন একটা জায়গা আছে সেভ করে দেন। তো আমরা আজকে পুরো একটা ক্লাসে সিম্পল মাত্র একটা টেবিল তৈরি করলাম। সেভ দিছেন? সেভ দেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে, দেখেন এরকম একটা ব্যাপার চলে আসছে, তাই না? তো এখানে দেখেন, একটু খেয়াল করেন, একটু প্রজেক্টর স্ক্রিন দিকে খেয়াল করেন, হয়ে গেলে তো স্টার্ট দেখেন। এখানে আবার এখন দেখেন এখানে যে মেনুটা, প্রথম কথা হচ্ছে মানে এই ম্যানেজমেন্টে একটু খেয়াল করেন, এখানে অনেকের ভুল হয় আমাদের, অনেক খেয়াল করেন একটু প্রজেক্টর স্ক্রিনটা। এখানে যে মেনুটা আছে ব্রাউজ, স্ট্রাকচার, এসকিউএল, সার্চ, ইনসার্ট, এক্সপোর্ট, দেখতে পাচ্ছেন না? এখন আমি প্রথমে ঘরটা সিলেক্ট করি, আমি এই দেখেন উপরে হোম সিলেক্ট করার পর মেনুটা দেখেন, এটা আমার একদম ড্যাশবোর্ড। এবার আমি ডাটাবেস সিলেক্ট করলাম, example1, এটা আমার ডেটাবেস সিলেক্ট করার পর মেনুটা দেখেন, এটা একরকম। আবার আমি টেবিল সিলেক্ট করলাম, ডেমো হচ্ছে আমার টেবিল সিলেক্ট করার পর গেটে চেঞ্জ হয়ে গেছে না? সো এই মেনুটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি এখন বাম দিক থেকে কোনটা সিলেক্টেড আছেন। আপনি কি হোমে আছেন, না ডেটাবেজে আছেন, না টেবিলে আছেন? শুনতে পাচ্ছেন ব্যাপারটা? সো তিনটা জিনিস, একটা হচ্ছে ডেটাবেস সার্ভার, আরেকটা হচ্ছে ডেটাবেস, আরেকটা হচ্ছে কি টেবিল। ডেটাবেস সার্ভার, ডেটাবেস এবং টেবিল, তিনটার মধ্যে পার্থক্য আছে না? ডেটাবেস সার্ভার কোনটা? যেখানে অনেকগুলো ডেটাবেস থাকবে। একটা ডেটাবেস সার্ভারে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। এখন
ডেটাবেজের ভিতরে কি থাকে? টেবিল। আর টেবিলের ভিতরে কি থাকবে? অ্যাকচুয়াল ডাটাটা থাকবে, তাই না? তাহলে এখন ডেমোটা আমি সিলেক্ট করলাম, টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দেখেন প্রথমে আছে ব্রাউজ, তো ব্রাউজে ক্লিক করলে এখানে যে ডাটাগুলো আছে সেগুলো দেখা যাবে। এরপরে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে ক্লিক করলে এখানে দেখেন আপনি যা করছেন সেটা এখানে আসতেছে। প্রথমে আইডির পাশে একটা তালা চাবি আসছে না, এখানে কার্সর রাখে দেখেন প্রাইমারি, কার্সরটা দেখেন এখানে হুবারে লেখা আছে প্রাইমারি। এরপর এটা টাইপটা কি? ইন্টিজার কত? 11। এরপরে এখানে কোলেশন এটা দেই নাই, কারণ কোলেশন এটা থাকবে না এটা। আর বাকিগুলো দেখেন UTF-8 জেনারেল সিআই, UTF-8 MB4 জেনারেল সিআই, তাই না? তো এটা আমরা ওই যে ওখান থেকে সিলেক্ট করে দিছিলাম, এজন্য এটা চলে আসছে। এগুলো অ্যাট্রিবিউট, নাল, প্যারেড, ডিফল্ট এগুলো কিছু আসছে, এগুলো আমরা পরে দেখবো। এবং আইডিটা দেখেন এই যে ডান দিকে এক্সট্রা এখানে কি আসছে? অটো ইনক্রিমেন্ট। বাকিগুলো নেম ভারকার 256, ইমেল ভারকার 256, পাসওয়ার্ড ভারকার 256, মোবাইল ভারকার 256, দেখছেন না? সো এই হচ্ছে আমাদের টেবিল। তাহলে আমাদের আপনি এই একদম এখানে ঘরের মধ্যে ক্লিক করেন, এখানে ঘরের মধ্যে ক্লিক করেন ম্যাডাম। কোন জায়গায়? কেন? ঠিক আছে, ওই লোকটা, হ্যাঁ ইয়া নুনবী। আচ্ছা ওকে, আমি আসছি, আমি যাচ্ছি, আমি স্টুডেন্ট না, ওকে আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমাকে চোখের মুখে ফালাতে চাচ্ছে। ওকে বসেন, থ্যাংক ইউ, আমি যাচ্ছি, আমি আসতেছি। এখন এই যেভাবে হয়ে গেল না, এখন আমরা যেটা করব এই ডাটাবেসের ভিতরে ফর্ম ছাড়া এই ডেটাবেসের ভিতরে আমরা ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করা দেখব। একটু খেয়াল করেন, ডেটাবেসের ভিতরে আমরা এই যে দেখেন একটা কলাম আছে ইনসার্ট, ইনসার্টে আসেন, ইনসার্টে পাইছেন? ইনসার্টে আসার পর দেখেন এখানে একটা ঘর আসছে, তাই না? তো প্রথমে আছে আইডি, আইডিতে আমরা কোনো কিছু দেব না। নামের ক্ষেত্রে এখানে একটা নাম লেখেন, ঘরগুলো অনেক বড় হয়ে গেছে। আসুক, নামের ক্ষেত্রে লেখেন সিয়াম খান, বা আপনি আপনার মন চাইলে লেখেন siam@gmail.bc.com, দেন পাসওয়ার্ড 123456, মোবাইল নাম্বার 01, এভাবে ম্যানুয়ালি লিখে দেন। আইডিতে কিছু দিয়েন না, আইডিটা ফাঁকা। আইডিটা ফাঁকা, ঠিক আছে? এরপরে হচ্ছে একটু খেয়াল করেন, এরপরে নিচে আরেকটা আছে না, নিচেরটাতেও আইডিটা ফাঁকা রাখেন, রাখে নামের এখানে কোন একটা নাম দিয়ে দেন। প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা গতি করবে নাকি একবারে? একবারে করে দিলে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড একটা কিছু দেন, আইডি ছাড়া সব দিবেন। আর এখানে কি ডিফারেন্ট নাম দিব? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু গুলো দেন, শুধু আইডিতে কোনো কিছু দিয়েন না। না না, থাকুক, ওটা থাকুক, যে ভাবে থাকুক, লাগবে না, সবাই ইগনোর করে, বাদ দেন, তখন ও যা আছে থাকুক। দুইটা দিছেন না? এবার আপনি গোতে হিট করেন, এই নিচে দিয়ে দেখেন গো আছে একটা বাটন। ব্লুটুথ অটোমেটিক্যালি উঠে যায়, মানে পরের রোতে যদি লিখে যায়। হ্যাঁ, উঠে যাবে। গোতে ক্লিক করেন, দেখেন কি হয়ে গেছে, এখানে দেখেন আছে টু রো এফেক্ট ইনসার্টেড। এবার ব্রাউজে যান, দেখেন এখানে দুইটা রো চলে আসছে, সিয়াম খান, siam@gmail.com, পাসওয়ার্ড, একটা মোবাইল নাম্বার, এক এইভাবে আসছে না? সো এটা হচ্ছে আমরা একদম ম্যানুয়ালি একটা টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করব, ঠিক আছে? এরপর একটা কুইরি লিখে আমরা করতে পারবো, ঠিক আছে? তো এই যে ইনসার্ট যে জায়গাটা, এই এবার আমরা এই ইনসার্টের যে এভাবে ম্যানুয়ালি না করে এবার আমরা কুইরি লিখে করব। সো আপনি এবার এসকিউএলটা সিলেক্ট করেন, এসকিউএল, ওই যে বলছিলাম স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি এই কথাটা একটু লেখেন, যেটা আমি লিখি। দেখেন আই লেখার পর কোনটা দেবো? ইনসার্ট, এরপরে ইনটু, সাজেশন দিবে কিন্তু আপনাকে। টেবিল নেম। এটা আপনি যে এসকিউএল এ ক্লিক করেন, উপর থেকে যে এসকিউএল মেনুটা আছে না,
ওখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড আসছে, এবার এখানে লেখেন। আমি যাই না, সিসি ছাড়া রাখতে হয়? হ্যাঁ, স্ট্রিং এর ভিতরে সম্ভবত, হ্যাঁ লেখেন। আমরা লিখি, না হলে আবার চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা মোহাম্মদ আলী, আপনি একটু এখানে আসবেন, আপনি শেষ করে দেন এভাবে, ঠিক আছে? এসকিউএল কোয়েরি দিয়ে ডাটাগুলো দেখান, আমি দেখতে আসি নিচে কি হচ্ছে ওখানে, দিয়ে শেষ করে দিন। দেন, যে কিছু দেন, সমস্যা নেই। একটু এটা এক্সপ্লেইন করেন, হ্যাঁ আমি গেলাম। সো ইমেল দিলাম, এখানে যা আছে পাসওয়ার্ড ফর নাও দেন, তারপর 6 হ্যাঁ সার্ভিসে সেশন বসা। সো আপনারা কি এতটুকু লেখছেন? সো এখন আসেন, এখানে এসে এত বড় করিয়া তো আমি চোখে দেখি না, ওই গো কোথায়? একদম ওই যে লাইভ। আচ্ছা, সো এখন এই যে দেখেন, এখানে আমরা কি কুইরিটা লিখলাম না, ইনসার্ট ইনটু। সো এখানে কুইরিটা হচ্ছে আমরা কি কোনো ডাটা কি সেভ করব না, এখন ইনসার্ট করব। সো এই ক্ষেত্রে হচ্ছে কি ইনসার্ট ইনটু, ইনটুর পরে এটা কি টেবিল নেম। টেবিল নেম। আমরা কি ডেমোতে তো কাজ করতেছি, ডেমো টেবিলে কাজ করতেছি। সো তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে আপনার কলাম নেম গুলো দেওয়া লাগে, কলাম নেম গুলো দেওয়া লাগে, এবং তারপর হচ্ছে কি ভ্যালুস, এগুলো হচ্ছে কি সিনট্যাক্স, তাই না, ইনসার্ট করার। সো এখন যদি যাই একটু গোতে গিয়ে দেখি আসলে কি কাজ করিবে। দেখেন এই যে আমি এই মাত্র এই কোয়েরিটা দিছি, তাই না, ইনসার্ট ইনটু ডেমো। আচ্ছা দেখেন এখানে আমরা কি করলাম, এখানে দিছে হচ্ছে ইনসার্ট ইনটু। সো আমরা এই কোয়েরিটা যে করলাম, এখানে কি মেসেজ আসছে, ওয়ান রো ইনসার্টেড। সো তার মেসেজকে বিশ্বাস না করি, ঠিক আছে, বাস্তবে একটু গিয়ে দেখি আসলে ঘটনা ঘটছে কিনা। চলে আসছে মেহেদি, তাই না? এখন ধরেন আমরা তাহলে আরেকটা ইনসার্ট করি,